আমাদের মধ্যে মাইনুল ইসলাম ভাইয়া চলে এসেছেন। আপনি একজন শিক্ষক, আপনি এই তরুণ প্রজন্মেরই শিক্ষক। আপনি আসলে কি মনে করেন এই যাদের কথা আমরা যাদের কথা বললাম আজকে, যে যাদের কথা শ্রীমন্ত হাসনাইন পান্থ আমাদের সামনে এতক্ষণ বললেন, আপনি এক ধরনের তাদের হয়তো সরাসরি শিক্ষকতা না করলেও তাদের একটা গোষ্ঠীকে আপনি খুব ভালো করে চেনেন। আপনার কি মনে হয় আসলে সীমান্ত হাসনাইন পান্থর এই কারণটাই কি একমাত্র কারণ, নাকি এর মধ্যে আসলে আমরা যারা বা ধরেন যারা এখানে আসলে দেখেন যদি বয়সের যে তফাৎটা, আমরা এখানে যারা আজকে লাইভে আছি হয়তো প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা গড় একটা ইয়া আছে। আপনার দেখার জায়গাটা আমাদের মাইনুল ভাই, আমি একটু যারা অডিয়েন্স আছেন তাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের মধ্যে যিনি আরেকজন আসার কথা ছিলেন উনি চলে এসেছেন, আমাদের মাইনুল ইসলাম ভাই। উনি ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আছেন। মাইনুল ভাই এসেছেন। মাইনুল ভাই, আমরা একটি প্রশ্নের মাঝখানে ছিলাম যে আসলে শিরোনামে আমাদের যে বিষয়টি, শিরোনামে একেবারে লেখাই আছে যে বাংলাদেশের তরুণ প্রজন্মের এত পাখি প্রেম কেন। সেই বিষয়ে আমরা তরুণ রাজনীতিবিদ, ছাত্র রাজনীতির একেবারে তার প্রান্তে এবং একটা ভালো একটা সিনিয়রিটি অর্জন করে উনি সেন্ট্রাল ছাত্রলীগের একজন নেতা হিসেবে উনি যে কথাটি বলেছেন সেটা আমরা শুনেছি এবং আমাদের কাছে খুব বেশি অযৌক্তিক বলে মনে হয়নি। তো এই বিষয়টা আমরা এখন আসছি ওয়াকি আব্দুল্লাহর কাছে। ওয়াকি আব্দুল্লাহ, আপনি একজন রাজনীতিবিদ এবং একজন চিন্তাশীল রাজনীতিবিদ। আমি যেরকম একটা পরিবর্তনের কথা বলি, আপনি এই ধরনের একটা এর থেকে হয়তো বড় পরিবর্তনের স্বপ্ন দেখেন। আপনি এই শিরোনামের বিষয়ে যদি একটু কিছু বলতেন। অনেক ধন্যবাদ বাতেন, মাইনুল ভাই এবং পান্থ। আপনাদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো এবং এখানে যে মানে একসাথে আমরা বসতে পেরেছি বিভিন্ন মতের মানুষ, এটাও একটা অনেক বড় পাওয়া গণতন্ত্রের। পাখি প্রেম বা আপনার ভারত প্রেম, হ্যাঁ, প্রেম মানে কি? প্রেম আপনি যদি দেখেন, আমরা প্রথমে স্টেপ ওয়ানে কি করি? প্রেম করি, তারপরে ভালোবাসা করি, তারপরে বিয়ে করি সাধারণত। হ্যাঁ, তো সেই অর্থে আমাদেরকে আসলে ডিফাইন করতে হবে যে হোয়াট ইজ পাখি প্রেম। হ্যাঁ, এখন প্রেম যদি আপনি চিন্তা করেন, যে আমার মনে হয় বর্তমানে পাখি প্রেমটা একটু বেড়েছে এই জন্য যে ইমরান খান আসলে আপনার পাকিস্তানের প্রেসিডেন্ট। হ্যাঁ, এবং একজন ব্যক্তি যদি ক্যারিসম্যাটিক ব্যক্তি হয়, সেই ব্যক্তি কিন্তু একটা পুরো দেশকে টেনে তুলতে পারে। যেরকম বঙ্গবন্ধু 1971 সালে সেরকম একটা ক্যারিসম্যাটিক মানুষ ছিলেন দেখেই তিনি কিন্তু বাংলাদেশকে একটি সেই জায়গায় নিয়ে যেতে পেরেছিলেন। হ্যাঁ, তেমনি করে তার পরবর্তীতে আমাদের জিয়া রহমান সেরকম একজন ক্যারিসম্যাটিক ব্যক্তি ছিলেন দেখেই পুরো বিশ্ব মঞ্চে বাংলাদেশকে সেভাবে তুলে ধরতে পেরেছিলেন। তো ইমরান খানের সেরকম একটা কারিশমা আছে। হ্যাঁ, আমার মনে হয় যেটা এর আগে যে বেনজির বা এই যে কারাপ্টেড নওয়াজ, হ্যাঁ, এদের সেই কারিশমা ছিল না যেটা ইমরানের আছে। এবং ইমরান ইজ এ সেলফ মেড ম্যান, বুঝতে পারছেন? এবং ইমরান খানের যখন আমরা ছোটবেলায় দেখেছি, যখন ইভেন স্বাধীনতার পরেও যখন খেলা দেখতো বাংলাদেশ পাকিস্তান, তখন তো বাংলাদেশ অত খেলতো না, পাকিস্তান খেললে পাকিস্তানকে সাপোর্ট করতো শুধুমাত্র ইমরান খানের জন্য। হ্যাঁ, তো এইটা একটা কারণ হতে পারে আমার মনে হয় পাকিস্তান সাপোর্ট করার। দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে ধর্মীয় কারণ হতে পারে, যে যেহেতু ওরা একটা ইসলামিক প্রজাতন্ত্র, যেটা 1947-এর আমাদের যে ভাগ করা হয়েছিল আমাদেরকে ধর্মের ভিত্তিতে, সেটা একটা কারণ। যারা অত্যন্ত ধার্মিক তারা খিলাফতে চিন্তা করে যে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, তারপরে আরো যত মুসলিম কান্ট্রি আছে সব কান্ট্রি এক হয়ে যাবে, বুঝতে পারছেন? সেই লেভেলের যারা আছে তারা চিন্তা করে, সে কারণে পাখি প্রেম বাড়তে পারে। আর তৃতীয় যেটা আপনার পান্থ যেটা বললো যে ভারত বিদ্বেষ থেকে, হ্যাঁ, আমাদের পাখি প্রেম বাড়তে পারে। কারণ আমরা পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছিলাম, কিন্তু আমরা পরে দেখলাম যে না, আমরা বাংলাদেশ না, আমরা আসলে ভারতের একটি অঙ্গরাজ্যের মতো। হ্যাঁ, কে যেভাবে সম্মান করার কথা ছিল একটি স্বতন্ত্র দেশ, স্বাধীন দেশ হিসেবে, তা না করে বরং ভারত আমাদেরকে বিভিন্নভাবে শোষণ করছে। হ্যাঁ, এবং আমাদের সরকার সেই ভারতের যে তাবেদারি, হ্যাঁ, সেটাতে খুব সুন্দরভাবে সম্মতি এবং সায় জানিয়ে যাচ্ছে। তো যে কারণে আপনার আমাদের যে মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্যটা ছিল, হ্যাঁ, যে পাকিস্তান থেকে আমরা সরে এসে একটি স্বকীয় স্বতন্ত্র স্বাধীন দেশ, যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীনভাবে চলতে পারবো, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবো, হ্যাঁ, আমাদের উপর কেউ তাবেদারি করবে না, খবরদারি করবে না, বুঝতে পারছেন? সেটা আমরা পাচ্ছি না এখন। যে কারণেও অনেকে বিদগ্ধ আত্মা, বিদগ্ধ যে ভিশন ছিল মুক্তিযুদ্ধের, সেখান থেকে
তারা হয়তো পাকিস্তান প্রেমী হতে পারে। সো এই তিনটা আমার ধারণা। অবশ্যই আমরা পরে আরো কথা বলবো এবং আমাদের এখানে অন্য যারা আছেন তাদেরকে শুনে আমরা আরো আলোচনা করবো। ধন্যবাদ বাতেন। অসংখ্য ধন্যবাদ ওয়াকি আব্দুল্লাহ। এবারে আমি একটু যাব মাইনুল ইসলাম ভাইয়ের কাছে। উনি দীর্ঘ সময় আসলে সরাসরি রাজনীতির সাথে যে মাঠ পর্যায়ের যে রাজনীতিবিদ, উনি এরকম একজন রাজনীতিবিদ যেমন তেমনি পাশাপাশি উনি একটা রাজনীতির জ্যেষ্ঠতার জায়গায় যাওয়ার পরে উনি এখন দেশের বাইরে থাকেন এবং উনি ওই জায়গাটায়ও আসলে একটি আওয়ামী লীগের একটি বৈদেশিক শাখার এক ধরনের হাল ধরে আছে। আমি যদি একটু বলি মাইনুল ভাই, আপনাকে একটু আমি বলি যে এর আগে আমাদের আসলে যিনি, আপনি তো ওয়াকি আব্দুল্লাহর কথাগুলো শুনলেন, আমাদের পান্থ এর মধ্যে একটি কথা পান্থ আমাদেরকে চিহ্নিত করেছেন, সেটা হচ্ছে যেটা আমাদের ভারত বিদ্বেষী একটা মনোভাব। সেই ভারত বিদ্বেষী মনোভাবের জায়গা থেকে আসলে আমাদের মধ্যে এই যে তরুণ প্রজন্মের, আসলে এই তরুণ প্রজন্ম বলতে আমি আসলে কাদেরকে বোঝাচ্ছি এটাও যদি আমি একটু আইডেন্টিফাই করে দিই, তাহলে সেটা হচ্ছে ধরুন যাদের জন্ম হচ্ছে 95 থেকে 95 এর পরে, 2000 এর পরে, এরকম যে সমস্ত ছেলেপেলেরা আছে, বা ধরুন আমাদের বয়সী বা পান্থদের বয়সী, এদের মধ্যে একটা আলগা পাকিস্তান প্রেমী, সেটা প্রেম বা একটা বিষয়, এটা আমরা লক্ষ্য করেছি। তো সেই শিরোনাম এবং ওনাদের প্রশ্নের উত্তরের ভিত্তিতে যদি আপনি আমাদেরকে কিছু এই বিষয়ে বলতেন। ধন্যবাদ। আসলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারতবর্ষ ভাগ হলো, সেখানে ধর্মের বিশাল একটা প্রশ্ন ছিল। মূলত ধর্মের বিকৃতি সে ভাগটা হয়েছিল, যেটা পূর্ববর্তী বক্তা বলে গেছে। আর বাংলাদেশের মানুষ আজন্মই ধর্মভীরু। এখন 70-এর পরের যে প্রজন্ম পাকিস্তান প্রীতি কেন, যাদের বয়স 20, 25, 30, 35, আসলে ব্যাপারটা হচ্ছে কি, 1971 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। সেই জনসংখ্যা এখন অলমোস্ট 20 কোটি যদি আনঅফিসিয়ালি হিসাব করা হয়। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ কত শতাংশ ভোট পেয়েছিল? আমার জানা মতে অ্যারাউন্ড 70% ভোট পেয়েছিল। 70% ভোট পেয়েছিল, বাকি 30% ভোট কারা পেয়েছিল? মুসলিম লীগ, নিজামী লীগ সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এবং ওইখানে যে সমস্ত ভোটার ভোট কাস্ট হয়নি, সেখানে একটা অংশ আওয়ামী বিরোধী ছিল। দ্যাট মিন 1970-এর নির্বাচনে আওয়ামী বিরোধী একটা গোষ্ঠী ছিল। সেটা 7.5 কোটির যদি আমরা 30% ধরি, সেই 30% 20 কোটিতে কত হয়? সেই তাদের যে সেই সময় যারা ছিল আওয়ামী বিরোধী, তাদের উত্তরসূরিরা স্বভাবতই আওয়ামী বিরোধী হবে। আওয়ামী বিরোধী যারা, তারা বেশিরভাগই ভারত বিরোধী এবং তারাই হচ্ছে পাকিস্তান প্রেমী। এটা হচ্ছে আমার একটা মূল যুক্তি। আর বাকি ভাই যেটা বলে গেলেন, ওনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি যে আওয়ামী লীগ তাবেদারি করে না। আওয়ামী লীগ যদি তাবেদারি করতো তাহলে বঙ্গবন্ধুকে জীবন দিতে হতো। এই তাবেদারি না করতে যাওয়ার জন্যই বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে। আর শেখ হাসিনাও তাবেদারি করেন না। পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখা তাবেদারি না। ছিটমহল চুক্তি, আপনার বিভিন্ন যে চুক্তিগুলি হয়েছে ভারতের সাথে, সেখানে আপনাকে ওখানে তাবেদারির কিছু নাই। আমি ফিনল্যান্ডে থাকি। ফিনল্যান্ড 55 লাখ মানুষের একটি দেশ। এটা 1917 সালে স্বাধীন হয়েছে। এর পার্শ্ববর্তী দেশকে জানেন? পৃথিবীর অন্যতম বৃহৎ শক্তি রাশিয়া। এই রাশিয়ার সাথে 1947 সালে উইন্টার ওয়ার হয়। উইন্টার ওয়ারের পরে সে সময় লেনিন ছিলেন ক্ষমতায়। তারপরে এই ফিনল্যান্ড স্বাধীন হয় 1917 সালে। তখন এই ফিনল্যান্ডের একটা হাতের মতো ছিল, ওটা কেটে নিয়ে গেছে, ওই জায়গাটা রাশিয়া দখল করে। এই রাশিয়ার হুমকির থেকে মুক্তি হওয়ার জন্য এসে কিন্তু আপনার এই ফিনল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়। অথচ 1991-92 সালে ফিনল্যান্ডে একটা ইকোনমিক ডিজাস্টার হয়েছিল, এটাকে অর্থনৈতিক মন্দা বলে। এই ফিনল্যান্ডের ইতিহাসে সবচেয়ে অর্থনৈতিক মন্দা হয়েছিল যখন গর্বাচেবার বলে রাশিয়াটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সেই সময় সবচেয়ে অর্থনৈতিকভাবে এফেক্টেড হয়েছিল ফিনল্যান্ড, কারণ ফিনল্যান্ডের সবচেয়ে বড় বাজার হচ্ছে রাশিয়া।
অথচ এই রাশিয়ার ভয়ে ইউরোপিয়ান ইউনিয়নে ফিনল্যান্ড যুক্ত হয়েছে। তাতে কি হয়েছে? তাতে আমরা ক্ষতির শিকার হয়েছে ফিনল্যান্ড। কারণ কি, ইউরোপিয়ান ইউনিয়ন যখন রাশিয়ার উপরে অবরোধ সৃষ্টি করে তখন ফিনল্যান্ডের সমস্ত বাণিজ্যগুলো বন্ধ হয়ে যায়। অথচ ফিনল্যান্ডের সবচেয়ে বড় বাণিজ্যিক বাজার হচ্ছে রাশিয়া। তো আমি এই উদাহরণটা দেওয়ার কারণ হচ্ছে, পার্শ্ববর্তী শক্তিশালী বৃহৎ রাষ্ট্র যখন থাকে সেখানে অনেক কিছুই মেনে নিতে হয়, মানতে হয়। এটা পৃথিবীর আন্তর্জাতিক একটা রাজনীতির সূত্র। আর যেটা বলছেন ইমরান খানকে আমার পরিবারের কোন সদস্য তো সমর্থন করে নাই। পরে আসছিল শহীদ আফ্রিদি, মেরি মি, সেখানে তো আমাদের মতো পরিবারের কোন সন্তান আজ পর্যন্ত দেখিনি পাকিস্তানকে সাপোর্ট দিতে, আজ পর্যন্ত দেখিনি। আমার বংশের কেউ তো আজ পর্যন্ত, আমার বড় বংশ কেউ তো আজ পর্যন্ত দেখি না যে পাকিস্তানকে সাপোর্ট করে যে কোনো ইস্যুতে। ব্যাপারটা হচ্ছে 1970 সালে সেই 30% উত্তর শরীরেই মূলত আজকে পাকিস্তান প্রেমী। এটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ মাইনুল ইসলাম ভাই। আমি একটু কিছু স্পেসিফিক প্রশ্ন করব ওয়াকি আব্দুল্লাহকে। ওয়াকি আব্দুল্লাহ, আমাদের আসলে অফলাইনেও কথা হয়েছিল, আপনার সাথে কথা হয়েছিল। তো আসলে এখানে আমি আপনার কাছে কিছু ধারাবাহিক কিছু বিষয়ের জন্য আসব, কিন্তু এর আগে আমি আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাই যে ধরুন আমরা আসলে নানা কারণে নানা বিষয়ে আছে যেটার কারণে আমরা বর্তমান সরকারের একেবারে তীব্র পরিমাণ বিরোধিতা করি। আপনিও বেশ কিছু জায়গায় আছেন একেবারে খুব তীব্রভাবে বিরোধিতা করেন, আমিও এরকম বেশ কিছু জায়গায় আছি। কিন্তু আমরা কি আসলে এরকম কি কোনো একটা দিকে যাচ্ছে কিনা যে আসলে আমরা মূলত আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে কিংবা শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে কিংবা শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে, তার সরকারের বিরোধিতা করতে গিয়ে, তার লোকজনের বিরোধিতা করতে গিয়ে আমরা কি কোনোভাবে আবার মানে আমাদের যে একেবারে এই দেশে যে দলই ক্ষমতায় থাকুক, এই দেশের যে শত্রু বা যাদেরকে আমরা আসলে শকুন বলি, আমরা কি কোনোভাবে শকুনের হাতে দেশকে তুলে দিতে যাচ্ছে কিনা, সেটা যে কোনো ভাবেই কিনা, এই বিষয়ে আপনার সাথে আমার আগেও বেশ কয়েকবার কথা হয়েছে। এই বিষয়টা যদি একটু আপনি খোলসা করে বলেন। হ্যাঁ, ঠিক আছে, আমি আওয়ামী লীগের অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে ধরুন আমি এরকম দৃশ্য আমাকে দেখতে হয়েছে যে প্রধানমন্ত্রী এতগুলো ঘর দিয়েছে, সেই ঘর হচ্ছে গিয়ে সেই ঘরে লোক ওঠার আগে ঘর ভেঙে পড়েছে। আচ্ছা, এটার জন্য হয়তো প্রধানমন্ত্রী এই বিষয়টা একদমই জানেন না। এটা যে জায়গাটা থেকে যে দুর্নীতিটা হয়েছে তৃণমূল পর্যায়ে, সেখানেও কোনো না কোনো ভাবে আমরা গিয়ে দেখবো যে আওয়ামী লীগের একজন নেতা এটার সাথে জড়িত। ঠিক আছে, কিন্তু আমরা এই সকল কিছুর বিরোধিতা করতে গিয়ে পাকে চক্রে কোনোভাবে কি আমরা শকুনের মুখে আবার পড়তে যাচ্ছি কিনা, এই বিষয়টা যদি একটু ওয়াকি আব্দুল্লাহ বলতেন। অনেক ধন্যবাদ জনাব মাইনুল, যিনি যা বলেছেন সেটার আমি কিছু উত্তর দিতে চাই। হ্যাঁ, উনি বলেছেন যে শক্তিশালী বৃহৎ রাষ্ট্র যদি পাশে থাকে, হ্যাঁ, যেমন রাশিয়ার বাজার মানে পেল না ফিনল্যান্ড, কেন? কারণ ফিনল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিয়েছে। হ্যাঁ, আর ইউরোপিয়ান ইউনিয়ন যখন স্যাংশন করলো তখন রাশিয়ার বাজার পেল না। দেখেন, বাজার অর্থনীতি যেমন জরুরি, সেরকম মৌলিকভাবে যে নৈতিক অর্থনীতি, নৈতিকভাবে যে অবস্থান, সেটাও খুব জরুরি। উদাহরণস্বরূপ আমি দেখাতে পারি আপনাদেরকে যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর ছোট্ট একটি দেশ আর মালয়েশিয়া বৃহৎ একটা দেশ। হ্যাঁ, মানে অনেকটা আমাদের বাংলাদেশকে যদি দেখেন তাহলে বাংলাদেশকে এই বাংলাদেশের চেয়ে ছোট হবে ভারতের তুলনায় সিঙ্গাপুর আর মালয়েশিয়ার ভিতরে। মালয়েশিয়া সিঙ্গাপুরকে পাত্তাই দেয়নি। হ্যাঁ, বলছে আরে তোমরা পুচকে একটা দেশ, তোমরা কি করবা? হ্যাঁ, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট, ওই সময়কার তৎকালীন প্রেসিডেন্ট লি কুয়ান, উনি কেঁদেছিলেন। উনি বলেছিলেন যে না, আমাদেরকে তোমার সাথে রাখো, তোমরা একটা বৃহৎ রাষ্ট্র। কিন্তু মালয়েশিয়া যেহেতু তারা মানে ভিন্ন ধর্মী ছিল এবং বিভিন্ন কারণে মালয়েশিয়া তাকে পাত্তাই দেয়নি। হ্যাঁ, যেরকম ভারত আমাদেরকে পাত্তাই দেয় না, বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু সিঙ্গাপুর কেন আজকে এশিয়ান টাইগার, এটা আমাদেরকে বুঝতে হবে। দ্য ফান্ডামেন্টাল থিং যেটা, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে ছোট দেশ বড় দেশ বলে কোনো কথা নাই। এই পৃথিবীতে যারা মানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, যেটা আমাদের মুক্তিযুদ্ধের ওয়াদা ছিল, এটা যে দেশগুলো অর্জন করেছে তাদের দেখবেন একটা শক্তি আছে। কি শক্তি? সেটা হচ্ছে বিজ্ঞানের শক্তি। হ্যাঁ, এই পৃথিবীতে একটি কথা আছে যে সায়েন্স ইজ দ্য ইঞ্জিন অফ প্রসপারিটি। সায়েন্স ইজ দ্য ইঞ্জিন অফ প্রসপারিটি। আজকে এখানে যারা শুনছেন তারা তাদের 1000 বছর তাদের বাচ্চাকে এই শিক্ষাটা দিতে পারেন যে সায়েন্স ইজ দ্য ইঞ্জিন অফ প্রসপারিটি। হ্যাঁ, গুড সায়েন্স ইজ দ্য ইঞ্জিন অফ প্রসপারিটি। এটার কারণে হ্যাঁ, যে কোনো দেশ, যে কোনো ছোট দেশ অনেক বড় হয়ে যায়। যেমন সাউথ কোরিয়া 1970-তে
হ্যাঁ, আমাদের দেশের চেয়েও গরিব ছিল। হ্যাঁ, মালয়েশিয়া আমাদের দেশের চেয়েও গরিব ছিল 1970-তে, ইভেন বিফোর 70, বাট তারা এখন পৃথিবীর অন্যতম মহান দেশ। কেন? বিকজ অফ সায়েন্স, বিকজ অফ ইনোভেশন। আমার ইউনিভার্সিটি অফ সাসেক্স থেকে ডিগ্রি আছে, আমার মাস্টার ডিগ্রি করা ইনোভেশন এবং এন্টারপ্রেনারশিপ, এটার উপর ফুল রিসার্চ করা আছে। যে কারণে সেখান থেকে আমি বলছি যে ভারত বড় দেশ থেকে তাদের তাবেদারি করতে হবে। তাবেদারি যে আমরা করি তার প্রমাণ আমি আপনাকে দিব পরবর্তী আলোচনাগুলোতে, হ্যাঁ, যে কিভাবে আমরা তাবেদারি করি। কিন্তু ভারতকে আমরা ডিগিয়ে, হ্যাঁ, মানে ভারত তো পৃথিবীর সবচেয়ে মূর্খ একটা দেশ, হ্যাঁ, সবচেয়ে অনুন্নত একটা দেশ, যেখানে এখনো মানুষ রাস্তায়, মানে অসংখ্য লাখ লাখ না কোটি কোটি মানুষ রাস্তায় হাগে, কিছু মনে করেন না। সবচেয়ে বেশি অশিক্ষিতের পরিমাণ সারা পৃথিবীর ভেতরে ভারতে, হ্যাঁ, এবং সবচেয়ে বেশি মূর্খ, সবচেয়ে বেশি মানে গরিব পৃথিবীর ভেতরে সবচেয়ে বেশি ভারতে। সে দেশ কিভাবে আমাদের রোল মডেল হতে পারে? বুঝতে পারছেন? হ্যাঁ, এবং যে দেশ আমাদের সীমানায় মানুষকে মারে, হ্যাঁ, পাখির মতো গুলি করে মারে, সে দেশ কিভাবে আমাদের বন্ধু হতে পারে? বুঝতে পারছেন? জাস্ট বিকজ কোনো একটা সময় আপনি আমাকে হেল্প করছেন আপনার স্বার্থের জন্য, আপনার নিজের স্বার্থের জন্য, হ্যাঁ, যাতে করে মানে আমরা নিজেরা একটা দুর্বল হতে পারি। তো এতগুলো কথা এই জন্য বললাম যে ভাই, বৃহৎ রাষ্ট্র ক্ষুদ্র রাষ্ট্র বড় কথা না। রাষ্ট্র বড় হয় তাদের বিজ্ঞানের দ্বারা, তাদের শিক্ষার দ্বারা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, সে প্রধানমন্ত্রী আমাদের অবৈধ প্রধানমন্ত্রী আমি বলবো তাকে, শেখ হাসিনা। যেহেতু আপনারা এখানে দুজন বিজ্ঞ মানুষ আছেন যারা শেখ হাসিনার মানে অন্ধ সাপোর্টার, আমি বলবো আপনাদেরকে, আপনারা কি জানেন যে আমাদের দেশে 30% মানুষ অশিক্ষিত, মূর্খ, যারা নিজেদের নাম লিখতে পারে না? হ্যাঁ, চিন্তা করেন আপনি এখানে জনাব মইনুল বা জনাব বাতেন, আপনারা নিজেদের নাম লিখতে পারেন না। হ্যাঁ, তাহলে এতগুলো মানুষ 30% মানে 1% মানে যদি 18 লাখ হয়, 18 কোটি মানুষে 1%, 18 কোটি মানুষে 1% হচ্ছে 18 লাখ। তাহলে আমাদের দেশে প্রায় 5.5 থেকে 6 কোটি মানুষ যারা নিজেদের নাম লিখতে পারে না। বুঝতে পারছেন? আর আপনি এক যুগ হলো ক্ষমতায় আছেন, হ্যাঁ, এখনো বাংলাদেশের প্রতিটা মানুষকে শিক্ষিত না করে আপনি অন্য জায়গায় বিনিয়োগ করছেন, হ্যাঁ, অথচ শিক্ষাই জাতির মেরুদণ্ড। হ্যাঁ, যে জাতির মারা শিক্ষিত হয়, সে জাতি শিক্ষিত হয়। তো এই জন্য আমি বললাম যে কারণে আমাদের দেশপ্রেমেরই অভাব। যখন নিজেদের দেশপ্রেমের অভাব হয়, যখন নিজেদের আইডেন্টিটি ক্রাইসিস হয়, তখন আমরা ওই তার্কি প্রেম, পাকি প্রেম, ভারত প্রেম এইসব আসে। বুঝতে পারছেন? বলেন বাতেন। বাতেন শোনা যাচ্ছে না আপনাকে? বাতেনকে শুনতে পাচ্ছেন না? দুঃখিত, আমার মাইক্রোফোনটা অফ ছিল। আমি বলছি যে আমি আপনার কথার জন্য ধন্যবাদ। আপনি বেশ কিছু সময় ধরে কথা বললেন, আপনার মতামত আপনি জানালেন। তো আপনাকে আমি যে মূলত প্রশ্নটা করেছিলাম, সেই প্রশ্নটার উত্তরটা যদি একটু আপনি দিতেন, যে আসলে আমরা মানে আওয়ামী লীগ দাবি করে থাকে যে তারা স্বাধীনতার সপক্ষে শক্তি, বা আমরাও একটা বিষয় জানি যে 1971 সালে মানে আওয়ামী লীগের অবস্থান এবং স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধুর এই বিষয়গুলো জানা থাকার পরে আমরাও হয়তো একটা ভাবে বলতে পারি যে আমরা তো দেখতে পাচ্ছি এরা স্বাধীনতার বিপক্ষে সক্রিয় যে মাথাচাড়া দিয়ে আছে, এই কথাটাও কিন্তু আমরা জানি। এখন আমি আপনাকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা কি আসলে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে দেশকে কোনোভাবে আবার আমরা আরেক শকুনের হাতে তুলে দিচ্ছি কিনা, যেই শকুনকে আমরা ভয় পাচ্ছি, এরকম কোন বিষয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কিনা? আমি উত্তরটা দিয়েছি, আমি আপনাকে স্পেশালি না, আমি এটা আমাকেও বলছি, বা আমরা যারা সরাসরি আওয়ামী লীগের বিরোধিতা করা লোক আছি, যেমন আমি বোধহয়, আপনি আমার রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে জানেন, আমি যদি মানে বোধহয় আমি বছরে একটা পোস্ট আওয়ামী লীগের সপক্ষে, একটা পোস্ট কোথায় দিই না। মানে আমি যতগুলো পোস্ট দিই তার মধ্যে বেশিরভাগ পোস্টই হচ্ছে একেবারে সরাসরি আওয়ামী লীগের কার্যক্রমের সরাসরি বিরোধিতা করে। কিন্তু কথা হচ্ছে যে আওয়ামী লীগের বিরোধী মানুষেরও আবার বেশ কিছু ধারণ আছে। যেমন 15ই আগস্ট আমি কিন্তু বঙ্গবন্ধুর ছবি হয়তো বা আমি আমার প্রোফাইল পিকচার করি, কিংবা হয়তো মানে 16ই ডিসেম্বরের যে আওয়ামী লীগের অবদান, মানে এই দেশের স্বাধীনতা যুদ্ধে, এইসব বিষয়গুলো স্মরণ করে আমার বিভিন্ন লেখা থাকে। বা ধরুন বাংলাদেশের এই যে, যেমন কিছুদিন আগেও আমার পদ্মা সেতুটা হচ্ছে গিয়ে আমার কভার ফটো ছিল। এখন এটা কেন? এটার কারণটা হচ্ছে আপনি ওয়াকি আব্দুল্লাহ যিনি যে বিযুক্ত হয়ে গেছেন, আমি আবার যুক্ত করছি আপনাকে। এই যে এটা আসলে যে ধরেন
পদ্মা সেতুটা আমি আসলে কেন দিয়েছিলাম, আমার হচ্ছে কি পদ্মা সেতুটা কোন সরকার করেছে এটা আমার আসলে দেখার বিষয় না। আমি একটা মানুষ, বা এখানে ওয়াকি আব্দুল্লাহ আপনার একটু বোধহয় ক্যামেরাটা এবং সাউন্ডটা দুটোই আপনি অফ করে ফেলেছেন, এই জন্য আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন। কি ইচ্ছা করে চলে গেল নাকি ভাই? না না না, ইচ্ছা করে চলে যাবেন না উনি। আমার মনে হয় ওয়াকি আব্দুল্লাহ আসলে পরে আমরা কথাটা শুরু করি, ওনার চলে যাবার কথা নয়। ওয়াকি আব্দুল্লাহ, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। আমি না হলে আমি বুঝতে পারছি না যে আপনি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন। হ্যাঁ, উনি এসছেন। আপনার একটু বোধহয় ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা একটু অসুবিধা হচ্ছে। যদি আপনি আমার কথাগুলো শুনে থাকেন, তো আমি যেটা বলছি সেটা হচ্ছে শেখ হাসিনা পদ্মা সেতু করেছে বলে আমি পদ্মা সেতুটাকে কাভার ফটো করিনি। আমি আমার কোন সেন্টিমেন্ট থেকে করেছি, যে আমি একটা জিনিস জানি যে এই পান্থকে আমি জানি, পান্থর বাড়িটা কোথায়। পান্থ এবং আমি, আমাদের সবার হয়তো অনেক বড় একটা প্রত্যাশার বিষয় এই পদ্মা সেতু। আমরা ছোটবেলা থেকে খুবই আগ্রহে থাকতাম যে আমরা কি কোনোদিন 5-6 ঘন্টার মধ্যে ঢাকায় যেতে পারবো কিনা। পদ্মা সেতুটা ওখানে কে করে দিল, এইটা আসলে আমার কাছে দেখার বিষয়। আমি ধরুন, এটা আমি বলছি যে আমি আওয়ামী লীগের হয়তো এরকম দুই একটা জায়গায় প্রশংসা করে থাকি, কিন্তু আপনি নিজেও দেখেন, আপনি আমার ফেসবুকে যুক্ত আছেন, আপনি আমার পেজেও, আমি যতদূর দেখি যে আপনি হয়তো আমার পেজেও ফলো করেন। জি, তো আপনি তো দেখেন আমি বোধহয় আওয়ামী লীগ সরকারের বেশি বিরোধিতা করেই আমি পোস্ট দেই, কিন্তু আমরা এর মধ্যে আবার কিছু ভাগ আছে। আমরা কি কোনোভাবে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করতে গিয়ে আমরা কি খানিকটা হচ্ছে কি আবার অন্য শকুনের সাথে হাত মেলাচ্ছে কিনা, বা এরকম কিছু হচ্ছে কিনা আপনার? আপনার প্রশ্ন পরিষ্কার, এবং আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি, কিন্তু তারপরে আরেকবার পরিষ্কার করছি। এখানে জনাব মাইনুল আছেন, জনাব পান্থ আছেন। দেখেন, জনাব পান্থর সাথে জনাব মাইনুলের সাথে কিন্তু আমার দ্বিমত অলরেডি আছে। হ্যাঁ, থাকতেই পারে, অবশ্যই থাকতে পারে। আপনার সাথে আমার দ্বিমত আছে কিছু কিছু। নিশ্চয়ই। এই যে মানে আমাদের সংবিধানের যে 39 ধারা, হ্যাঁ, যেটা আমাদের মুক্ত বাক স্বাধীনতা, যে আমি আপনার অনুভূতিতে 2-4টা আঘাত দিয়ে কথা বলতে পারবো, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমি আপনার গায়ে না হাত তুলছি। আপনার গায়ে হাত তুললে আপনি তখন আমাকে পুলিশে দিতে পারবেন, হ্যাঁ, তখন আমার 3 মাসের জেল হবে। তো এই যে ফ্রিডম অফ স্পিচ, যে এখানে জনাব মাইনুল, জনাব পান্থ, ওনাদের সাথে আমি দ্বিমত করতে পারছি এবং আমাকে কেউ কুপিয়ে মারবে না, বুঝতে পারছেন? যে 30% কথা জনাব পান্থ বললেন, হ্যাঁ, সেই 30% আজও আছে বাংলাদেশে, হ্যাঁ, সেই 30% আজীবন থাকবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে যে বিভিন্ন মতের মিলন মেলা, যাতে আমরা একসাথে সহ অবস্থান করতে পারি শান্তিপূর্ণভাবে, হ্যাঁ, যে কারণেই আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছিল। মুক্ত মানে কি মুক্তি। তো যে কারণে আপনি যাদেরকে শকুন বলছেন, হ্যাঁ, আপনি যদি ডিফাইন করেন ক্লিয়ারলি, তারাও এই বাংলার মাটিতেই বড় হওয়া মানুষ, কিন্তু তারা আপনার সাথে দ্বিমতে আছে, ঠিক কিনা? তো এই জন্যই কিন্তু না, দ্বিমতেরও তো আসলে ধরন আছে, মানে যে যখন না, ওয়াকি আব্দুল্লাহ একটু দেখেন একটা বিষয়, যে আমরা আসলে যখন এই বিষয়টা নিয়ে আজকে টক শো করার মতো ব্যাপার মনে করছি, এবং আপনাকে আমি জানি আপনি নিজেও নানা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, অন্য দুজন যাদের সাথে আসলে আমি কথা বলছি তারাও বিভিন্ন সময় ব্যস্ত থাকেন। এখন যদি আপনি আমাকে এটার একটু উদাহরণ দিতে বলেন, তাহলে আমি একটা উদাহরণ দিব, একটু ওয়াকি আব্দুল্লাহ যদি আমাকে সময় দিতেন। আমি একটা বিষয়, যে আপনি জানেন আমি একেবারে খুব গ্রাম অঞ্চলে থাকি, বা আমার বিচরণ হচ্ছে কি একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের সাথে। আমি এতগুলো গুরুত্বপূর্ণ মানুষের সময় নষ্ট করে আমি এখানে লাইভ করার প্রয়োজনীয়তা বোধ করছি এ কারণেই যে আসলে বিষয়টা অনেকটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে। আপনি হয়তো জানেন কিনা আমি জানি না, আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম একবার, যে 1971 সালে রাজাকারের ছেলে মুক্তিযুদ্ধে গিয়েছিল দেশপ্রেমের টানে, দেশের টানে। এটা আমাদের এই মাইনুল ইসলাম ভাই হচ্ছে কি এটা সাক্ষী আছেন, যে উনি হয়তো নাম বললে উনি নিজেও চিনবেন, হয়তো আমরা এখানে নামটি বলবো না, বা এই পান্থ এরকম কয়েকজন মুক্তিযোদ্ধার নাম জানেন যাদের বাবা রাজাকার ছিলেন। কিন্তু 1971 সাল থেকে 2021 সাল 50 বছর পরে আমরা এসে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখন মুক্তিযোদ্ধার ছেলে হচ্ছে কি ধর্মের টানে সে রাজাকারের মতো উড়িয়ে দেন। এটাকে যদি আপনি ভিন্ন মত বলেন, এই দেশের স্বাধীনতার বিপক্ষে শক্তি ভিন্ন মত, তারকে ভিন্ন মত আমি বলতে দিব, তাহলে আমি আসলে কোনটাকে স্বীকার করছি কোনটাকে অস্বীকার করছি, এই বিষয়টাকে বোধহয় আমাদের এখন সময় এসছে এই বিষয়টাকে একটু আলাদা করার। আপনি একটা যদি ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে আমাকে এই বিষয়টাকে একটু আমার ব্যক্তিগত জীবনের জায়গাটা থেকে এই উদাহরণটা দিতে হবে। সেটি হচ্ছে আমারই এক সহপাঠী, যে আমার জানা মতে সে একজন মুক্তিযোদ্ধার সন্তান। এখানে পান্থ তাকে অবশ্যই চিনবে, আমি নামটা এই জন্য বলবো না।
সে একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি জুয়েল আইস সাহেব আমাদের একজন এই দেশের মুক্তিযুদ্ধে ওনার এবং ওনার পরিবারের অবদান একেবারে ইতিহাসে লেখা আছে। আমি আমার মনে হয় যে এখানে আমরা চারজনেই সেই বিষয়টা নিয়ে অবগত। উনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, সেই পোস্টটি আমি ওখান থেকে কপি করে সরাসরি আমার পেজে আমি সেই পোস্টটি শেয়ার করেছি একটি ছবি সহ। ছবিটি এরকম, জুয়েল আইস দাঁড়িয়ে আছেন, পাশে ইমরান খান এমন একটা দৃষ্টি দিয়ে ওনার দিকে দাঁড়িয়ে আছেন যে ইমরান খান হচ্ছে গিয়ে জুয়েল আইস হচ্ছেন একজন মানে কি বলবো, মানে ছোঁয়ার অযোগ্য একটা প্রাণী, এরকম ভাবে তার দিকে চোখ দিয়ে তাকিয়ে আছেন। সেখানে যে টেক্সটটা ছিল জুয়েল আইসের সেটা একটু বড়, আমি সেই টেক্সটের একটু সারসংক্ষেপ আপনাকে বলি। সেই টেক্সটের সারসংক্ষেপটা ছিল এরকম যে 1983 সালে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ইমরান খান বাংলাদেশের প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। সেখানে বাংলাদেশের শ্রেষ্ঠ জাদুশিল্পী হিসেবে সেই অনুষ্ঠানে জাদু দেখানোর জন্য আমন্ত্রিত হয়েছিলেন আমাদের জুয়েল আইস। তো ওই বিষয়টিকে স্মরণ করে উনি একটি লেখা লিখেছেন, এবং সেই লেখাটির একটা কথা ছিল এরকম যে কে এই ইমরান খান নিয়াজি। উনি কিন্তু জেনারেল টিক্কা খানের ভাইয়ের ছেলে। যখন এসেছিলেন তখন এরশাদ সরকার, এরশাদের স্বৈর শাসন ক্ষমতায় ছিল, যেহেতু 1983 সাল। আমি যদি খুব বেশি ভুল না থাকে মাইনুল ভাই একটু শুধরে দিবেন, বা আপনিও তো ওই সময় বেশ বড়। তো এই লেখাটা যখন আমি ওখানে দিলাম, তো সেই আমার সহপাঠী এবং সে আমি জানি একেবারে সরাসরি একটা দল করে, মানে যদি আমরা দলটার নামই বলি, নাম বলতে তো আর অসুবিধা নাই, সে বিএনপি করে। তো সেই ছেলেটি এখানে বিরোধিতা করলো এবং সে লাইনটি লিখলো এরকম যে এইরকম বাংলাদেশের সিনিয়র বলদা লোকগুলোর যখন কোনো কাজ থাকে না, এদের কোনো কাজে কর্মে পাওয়া যায় না, কিন্তু এরা এরকম বা বিশ্বের বড় বড় নেতাদের নিয়ে আবালের মতো স্ট্যাটাস দেয়। আমি খুবই মর্মাহত হয়েছি, খুব দুঃখ পেয়ে, মানে খুবই আমি ব্যথিত হয়েছি, খুব কষ্ট পেয়েছি। কারণটা কি? জুয়েল আইসের মতো একজন ত্যাগী মুক্তিযোদ্ধা এবং ওনার পরিবার সম্পর্কে একটু আমি বলি। ওনার বাড়িটা হচ্ছে পিরোজপুরের আপনার যে জায়গাটার নাম হচ্ছে হুলারহাট। ওনার পরিবারের অনেক বড় লাইব্রেরি ছিল, বড় কাঠের ঘর ছিল, সেগুলো পাকিস্তানিরা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এবং উনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো এরপরে তার সাথে আমার ওইখানে মন্তব্যের ঘরে বাহাস হলো, কথাবার্তা হলো। তখন সে আমাকে শেষ পর্যন্ত একটা কথা আমাকে জানালো যে ইমরান খান হচ্ছে গিয়ে সারা পৃথিবীর মুসলমানদের একজন তরুণ নেতা, যে কথাটা আপনি আমাকে বলেছিলেন। সেই তরুণ নেতার নেতৃত্বের জায়গা থেকে একজন মুসলমান হিসেবে আমি তার মানে সাপোর্ট করছি। ওকে ফাইন, সেটা সে করতেই পারে, এই বিষয়টা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু দ্বিমত হচ্ছে সেই জায়গায়, যে জায়গায় আমার দেশের স্বাধীনতা যুদ্ধ, আমার দেশের 30 লাখ বীর সেনানীর রক্তের হিসাব, যেখানে আমার মায়ের ইজ্জতের প্রশ্ন, যেখানে আমার মায়ের ইজ্জতের বিনিময়ে আমি যে স্বাধীনতাটা পেয়েছি, সেখানে খুবই তরুণ প্রজন্মের কাছ থেকে এরকম একটি মন্তব্য আসলে আমাদের একেবারেই হতাশ করে তোলে। তো এছাড়াও আমি পত্রিকার বিভিন্ন নিউজের নিচের যে মন্তব্য, ধরুন এরকম, আমি জানি না এটা আপনাদের কারো চোখে পড়েছে কিনা, পারিবারিক ভাগের জায়গা থেকে ইমরান খান 2টি ছাগল পেয়েছে, সেটা নিয়ে পাকিস্তানের ডন পত্রিকায় নিউজ করেছে, ভারতে নিউজ করেছে, বাংলাদেশে নিউজ করেছে। সেই নিউজের নিচে আমাদের তরুণ প্রজন্ম যাদের জুম্মা মোবারক লেখা, যারা হচ্ছে মাহে রমজান, শুভকামনা মাহে রমজান, তারা হচ্ছে গিয়ে ওই সাংবাদিকদের মা, বোন, ভাবি, আত্মীয় স্বজন, যত নারী আত্মীয় আছে তাদেরকে হচ্ছে গিয়ে এক কথায় প্রেগন্যান্ট করে ছেড়ে দিয়েছে। এই উচ্ছৃঙ্খলতা কেন? এটা আসলে কেমন পাকিস্তান প্রেম? আপনার মধ্যে আপনার ভিন্ন মত, এটা কি আসলে ভিন্ন মতের চর্চা? ওয়াকি আব্দুল্লাহ, আপনি কি এটা মনে করেন যে এটা ভিন্ন মতের চর্চা, নাকি এটা আসলে এক ধরনের বাংলাদেশের যে স্বাধীনতাকে, যে স্বাধীন হয়েছে, এখানে আমরা মানে হয়তো আমরা এই 4 জনের মধ্যে 2-1 জনকে খুঁজলে হয়তো আমরা মুক্তিযুদ্ধ ফ্যামিলির সদস্য আমরা খুঁজে পাবো। আমরা আসলে কেন এটার মুখোমুখি হতে যাব? আমাদের সংকটটা কোথায়? কেন আমরা এই যে মানে সেটা তো একটা বৃহৎ মানে সেটা একটা, সেই সংখ্যাটা কিন্তু এত বড় সংখ্যা, সেটাকে কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। ইউ ক্যান্ট ইগনোর দেম। যার ফলে আমি আজকে মনে করেছি যে আমার এইটা তরুণ প্রজন্ম, এবং যারা, যেমন আমি যদি বলি, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এখন কেউ রেভলিউশনের মাধ্যমে প্রধানমন্ত্রী আসে, আমি তাকে অবশ্যই রেসপেক্ট করবো যে তার বয়স অবশ্যই মাইনুল ভাইয়ের মতো হোক, কিংবা অবশ্যই ওয়াকি আব্দুল্লাহর মতো হোক। আমি অবশ্যই চাইবো না যে 60 কোনো প্রধানমন্ত্রী আমার দেশে আর আসুক, আমি এটা অবশ্যই বলবো, এখনো বলছি। আমি চাই যে সামনে জয় আসুক,
বা কি তারেক রহমান সে এসে রাজনীতিতে যুক্ত হোক, আমি কোনোভাবে আর এই বৃদ্ধদের চাচ্ছি না। এরশাদের মতো বৃদ্ধকে চাচ্ছি না, আমি শেখ হাসিনার মতো বয়স্ককে চাচ্ছি না, আমি খালেদা জিয়ার মতো বয়স্ককে চাচ্ছি না, আমি তরুণকে চাচ্ছি, আমি আপনাকে চাচ্ছি, আমি মাইনুল ভাইকে চাচ্ছি, আমি পান্থকে এমপি হিসেবে দেখতে চাচ্ছি। ওই জায়গাটা থেকে আমার আসলে আর ধর্মীয় যে কথাটা, আমি এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি যে মাইনুল ভাই প্রথমে একটি কথা বললেন যে ধর্মের ভিত্তিতে আসলে যে দেশভাগটা হয়েছিল বা দ্বিজাতি তত্ত্ব যেটাই আমরা বলি না কেন, যে আমরা পাকিস্তান চাই, তো পাকিস্তানের যে যাকে পাকিস্তানের জাতির জনক যাকে বলা হয়, সে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে কায়েদে আজম বলা হয়, সেই কায়েদে আজমের প্রিয় খাবার ছিল পর্ক এবং ওয়াইন। তো আপনি সেখানে আসলে কিভাবে আপনি এইটাও বা আপনি কি করে বলতে পারেন যে আসলে এই ওরা যে যারা হচ্ছে গিয়ে বড় বড় ধর্মীয় নেতা আমরা এখন পর্যন্ত যাদেরকে পাকিস্তানে পেয়েছি, যারা পাকিস্তান প্রতিষ্ঠার পেছনে মানে যারা ইয়ে করেছিল, তারা তো আসলে ভাই বেশিরভাগই শিয়া মুসলমান, যাদেরকে আপনারা এই দেশের সুন্নি মুসলমানদেরকে যাদেরকে মুসলমান বলেই গণ্য করে না। সো আমাদের এই কথাটাই বা বলার জায়গা কোথায়? দেখেন তো একজন গেস্ট আসছে, মনে হয় অ্যাড করা যায় কিনা? ওই যে হ্যাঁ, আমি অ্যাড করেছি, শারমিন নাহারকে, ওনাকে আমি যুক্ত করেছি, উনি মিউটে আছেন। আপনি যদি এর কথার ভিত্তিতে কিছু বলেন তাহলে আমি আমি অবশ্যই বলবো, কিন্তু একটু ব্যালেন্স রাখার জন্য, কারণ মনে হচ্ছে আমি বলছি শুধু, জনাব পান্থ এবং জনাব মনির সাহেব যদি কিছু আমি এই বিষয়টা, এই যে আমি যে প্রশ্নটা করেছি এই প্রশ্নটা সকলের কাছে, তো আমার মনে হয় পান্থ একটু কথা বলার সুযোগ আমরা কম দিয়েছি, তো আমি এই বিষয়টা নিয়ে একটু আমার এই বিষয়টা নিয়ে অবশ্যই আমি বলবো, কিন্তু জনাব পান্থ এবং জনাব মনির সাহেবের ওপিনিয়নটা শুনে আমি বলবো, নাহলে না আমি পান্থকেই বলছি আগে, এই জন্য পান্থকেই বলছি যে পান্থ আপনি এই বিষয়টা একটু আগে বলুন, তারপরে হচ্ছে আমরা অন্য কথাগুলো শুনবো। এবং শারমিন নাহার আমাদের সাথে যুক্ত হয়েছেন, উনি বোধহয় বাংলাদেশে থাকেন না, উনিও আমি জানি না, যদি উনি ওনার আইডেন্টিটি ডিসক্লোজ করতে না চান অসুবিধা নেই, আমরা ওনার কথাও শুনবো। জি পান্থ, যদি আপনি একটু কথা বলতেন। প্রথম হচ্ছে, এটা বলার আগে আমি ওয়াকি আব্দুল্লাহ ভাইয়ের কিছু বিষয়ে আমি একটু ক্লিয়ার করি। ফার্স্ট, আমি যে কথাটা বলেছি উনি মনে হয় ওটার একটা ভুল ব্যাখ্যা দিতে চেষ্টা করছেন। ফার্স্ট অফ অল, আমি যেটা ভারত বিদ্বেষী মনোভাব আমি বলেছি, যে ভারত বিদ্বেষী মনোভাব তরুণদের মধ্যে সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ক্লিয়ার? এটা একটু দেখবেন, ভারত বিদ্বেষী মনোভাব সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। চেষ্টাটা কারা করছেন? একটা শ্রেণী যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে। তারা কারা? যাদের পূর্বপুরুষ হয়তো স্বাধীনতার বিপক্ষে ছিলেন, এবং তারা যাদের পূর্বপুরুষ স্বাধীনতার বিপক্ষে ছিলেন, তারা আজকে শিক্ষিত সমাজ হয়েছেন, বা তারা এটা মানতে পারছেন না ফ্যামিলিগত ভাবে, বা যেটা দেখে দেখে বড় হয়েছেন, তারা এটা সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি একটু বলি যে এই যে ওয়াকি আব্দুল্লাহ ভাই কিন্তু একটু ওই যে একটা মজার একটা ইয়ে আছে, যে আপনি একটা রচনা পড়ে পরীক্ষা দিতে গেছেন, গরুর রচনা। হ্যাঁ, একটা রচনা, গরুর রচনা। তো আসছে আপনার স্কুল সম্পর্কে বলেন, তো ওই যে বললো যে আমার একটা স্কুল আছে, স্কুলের সামনে একটা মাঠ আছে, মাঠে ঘাস আছে, সেই ঘাসে গরু খেতে আসে, তারপর গরুর রচনাটা বলে দিল। তো ওয়াকি আব্দুল্লাহ ভাই, এই যে আমরা পাকি প্রেমের মধ্যে কিন্তু ওই যে সরকার চলে আসছে, হ্যাঁ, সরকার অবৈধ, সরকার জবাব কথা বলার ক্ষমতা দিচ্ছে না, এগুলো পাকি প্রেমের কারণ হিসাবেই দিচ্ছে। আচ্ছা, ঘুরে ফিরে সরকারের যেটা দুর্নাম, তো আমরা ওটাই না যাই, আমি একটু যুক্তি দিয়েই বলি আপনাকে। প্রথম হচ্ছে যে এই যে সে ওয়াকি আব্দুল্লাহ ভাই ইমরান খানকে বললো কি ক্যারিসমেটিক লিডার। আমি ইমরান খানকে ক্যারিসমেটিক প্লেয়ার বলতে পারবো, কারিজমেটিক প্লেয়ার বলতে পারবো, কারিজমেটিক লিডার কি সে? পাকিস্তানের বর্তমানের পাকিস্তানের অবস্থা কি? সারা পৃথিবীর চোখে পাকিস্তান কি? বিভিন্ন সূচকে পাকিস্তানের অবস্থা কি? ওয়াকি ভাই তো সবসময় পড়াশোনার উপরে থাকে, বা সূচক টুচক নিয়ে লেখাপড়া করা দরকার, সরকারের বিরুদ্ধে কথা বলার দরকার, তারা হচ্ছে এক্স্যাক্টলি সূচকটা বলতে পারে। আমি ওরকম পাই টু পাই বলতে পারবো না যে 3.98। আমি যেটা জানি, যেটা ভুল হবে না আশা করি, যে বাংলাদেশের থেকে সব সূচকই পাকিস্তান নিচে থাকে, এবং এশিয়ার ম্যাক্সিমাম কান্ট্রি থেকে ও জায়গায় আপনি বসবাসের অযোগ্য একটা দেশ। এবং ইমরান খানের উপরে আর্মির কথা ইমরান খান চলে, এটা আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন নিউজের ফিচার গুলোর মধ্যেও দেখতে পাই, যে তার ওখানে স্বাধীনতা নেই, তার বউ আছে, সে জিন নামায়, তার বউ চলে যায়, এইসব যাক, আমি না যাই ওটা নিয়ে। ক্যারিসমেটিক লিডার, উনি কি ক্যারিসমেটিক লিডার সেটা আপনারা বুঝে নেন, এবং খোঁজ নিলেই দেওয়া যাবেন। আপনি যদি শেখ হাসিনাকে ইমরান খানের এগেইনস্টে ক্যারিসমেটিক লিডার অনুযায়ী দাঁড় করান,
আচ্ছা, তাহলে এই সূচকগুলো মাপবেন কি দিয়ে? দেখেন, যদি যখন ওয়ার্ল্ড ব্যাংক বলছে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, তখন আমরা বলছি ওয়ার্ল্ড ব্যাংক রাইট, ওয়ার্ল্ড ব্যাংক কোনোদিন মিথ্যা বলতে পারে না, বুঝেন? কিন্তু যখন সব সূচকগুলো শেখ হাসিনা বিভিন্ন জায়গায় এগিয়ে থাকবে, তখন বলবে যেগুলো লবিং করে করা হয়েছে, ওগুলোর কোনো ভিত্তি নাই। ইমরান খানকে যদি 1 নাম্বার বলতো, তারা বলতে হ্যাঁ এই প্রতিষ্ঠানটা রাইট। ক্যারিজমেটিক লিডার কে, সেটা বিভিন্ন পুরস্কার বা বিভিন্ন সূচকে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো দেখা যাচ্ছে। তো আমি শেখ হাসিনার কেমন মানুষ বা কি, সেটা আমি ওয়াকি আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনতে রাজি না, কারণ আমি সেটা যথেষ্ট বোঝার এবং দেখার ক্ষমতা আছে, আমি চোখ বন্ধ করে চলি না। হ্যাঁ, আমি ওটা নিয়ে আমি গেলাম না। দ্বিতীয়ত দেখেন, ওয়াকি আব্দুল্লাহ ভাই একজন শিক্ষক, ওয়াকি আব্দুল্লাহ ভাই একজন শিক্ষক এবং সে পুরোপুরি ভারত বিদ্বেষী। সে সরাসরি মূর্খ বলে দিল যে ভারত একদম ব্যর্থ রাষ্ট্র পৃথিবীতে। হ্যাঁ, ভারত একদম ব্যর্থ রাষ্ট্র, ওদের কোনো সফলতা নাই। তো সে কিন্তু সরাসরি ভাবে কট্টরভাবে ভারতপন্থী। তো সে শিক্ষক, তার স্টুডেন্ট আছে, সূক্ষ্মভাবে তার স্টুডেন্টরা যখন তার সংস্পর্শে আসবে, তাদের মধ্যে ভারত বিদ্বেষটা ঢুকে যাবে। ভুল হলে বলে দিবেন, আমি যদি সময় বেশি নিই আমাকে কারেক্ট করে দিবেন। অটোমেটিকলি তার শিক্ষকদের একটা বিশাল একটা ছায়া থাকে তার ছাত্রদের উপরে পড়ে। আমরা আমাদের শিক্ষকদের অনেক গুণ পেয়েছি, দোষও পেয়েছি। তো ওয়াকি আব্দুল্লাহ ভাই যেহেতু একটা শিক্ষক, তার ছাত্রছাত্রীরা ওইরকম ভারত বিদ্বেষী হয়ে যাবে। আর ভারত বিদ্বেষী হয়ে গেলে সূক্ষ্মভাবে তো ওই যে সে তো বলেই দিয়েছে ইমরান খান ক্যারিজমেটিক, তো দেখা যাবে মোদিকে তো একদম, মোদিকে আমি পার্সোনালি পছন্দ করি না ব্যাপার না, যে মোদিকে নামাইলো সবাইকে, ইন্ডিয়া সবাইকে মূর্খ টুর্খ বলে ক্যারিজমেটিক বললো ইমরান খানকে, পাকি প্রেম ঢুকে গেল কিন্তু সূক্ষ্মভাবে, খেয়াল করেন। হ্যাঁ, তো আর এই যে ভাই আর একটা কথা বলছে যে যে এই সরকার, আমরা একসাথে কথা বলতেছি একটা সুন্দর পরিবেশে, এজন্য তাকে কুপিয়ে মারবে না। কুপিয়ে আওয়ামী লীগের কেউ কখনো মারে নাই কথা বলার জন্য। কুপিয়ে যারা মারে তারা আপনারা জানেন, আপনাদের এই পাকিপন্থী লোকজন। এই হচ্ছে ব্যাপারটা। এটা আমি তার কথায় কিছু অমত ছিল, সেটা আমি বলে দিলাম। জি পান্থ, আপনি যদি আপনার কোনো মতামত এই মুহূর্তে যুক্তি খণ্ডনের ছাড়া যদি আপনি কোনো মতামত না দিতে চান, তাহলে আমরা একটু মাইনুল ইসলাম ভাইয়ের কাছে যাব। ওনার কথা শেষে আমাদের নতুন একজন দুজন অতিথি যুক্ত হয়েছেন, শারমিন নাহার। উনি আগেই ওনার বিষয়ে আমার বলা উচিত ছিল, তা আমি নিশ্চিত ছিলাম না যে উনি যুক্ত হতে পারবেন কিনা, যার ফলে আমি এই বিষয়টি নিয়ে আপনাদেরকে ওয়াকিবহাল করিনি। আমি পরে কথা বলছি। জি, তাহলে আমরা একটু মাইনুল ইসলাম ভাই আপনার কাছে যাব। আমি এর আগে আমার একটি সম্পূরক প্রশ্ন থাকবে সকলের কাছে। সেই প্রশ্নটি হচ্ছে কি, আসলে কি আমরা যদি একটু নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করি, তাহলে কি আমরা ভারতের কাছ থেকে সবসময় কি আসলে অনেক বন্ধুত্বপূর্ণ আচরণ পেয়েছি কিনা, এক। আর দ্বিতীয়ত, আমরা যদি আরেকটা বিষয় খেয়াল করি, আমাদের এশিয়া কিংবা দক্ষিণ এশিয়ার যে আমাদের যতগুলো দেশের সাথে যতগুলো সীমানার বন্ধন আছে, আমাদের এই সমস্ত জায়গায় সীমানায় গুলোতে আসলে কখনো শান্তি বিরাজ করেছিল কিনা, সেটা ধরুন যে নেপাল ইন্ডিয়া সীমান্ত, কিংবা ধরুন চীন ইন্ডিয়া সীমান্ত, কিংবা ধরুন বাংলাদেশ মিয়ানমার সীমান্ত, এটা একটা ব্যাপার। আবার ধরুন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়ন বা তাদের ওইখানকার যে সংঘবদ্ধ হওয়া, তাদের যে এই হয়তো মানে এরকম সুইডেন, নরওয়ে এবং ওই সমস্ত বেশ কয়েকটা দেশ আছে যে মানে কেউ হয়তো কাউকে জিজ্ঞাসা করছে না যে তুমি কোথায় যাচ্ছ, কিন্তু তারা তাদের মধ্যে আমরা এটা জানি যে জাতীয়তাবাদের খুব বাজে চর্চার জায়গা থেকে আসলে দুটো যুদ্ধ ওখানে বিশ্বযুদ্ধ হয়েছে বা এখন এরকম কিছু ব্যাপার স্যাপার রয়েছে। কিন্তু বাংলাদেশে যদি আমি এই বিষয়টা আমরা যদি একটু ধরি, যে বাংলাদেশে আসলে কারা সীমান্তে মারা যাচ্ছে, যে মানুষগুলো সীমান্তে মারা যাচ্ছে, তারাও কি মানে ফেয়ার এনাফ কিনা যে তাদেরকে মারছে। তো আবার সেই মারাটা আবার আমরা যদি দেখি, তাহলে গুলিটা আসলে বেশিটাই আসলে আসছে ভারতের দিক থেকে। বিএসএফ হয়তো মানে বিএসএফ হয়তো গুলিটা মারছে, বিজিবি হয়তো গুলিটা মারছে না। এখানে আরো কিছু বিষয় হয়তো বা আমরা যদি দেখতে যাই, সূক্ষ্ম বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ওই দেশে নেওয়ার বিষয় খুব কম আছে, বরং ওই দেশ থেকে আমাদের দেশে নিয়ে আসার ব্যাপারটা বেশি আছে। তুমি যদি এতগুলি কোশ্চেন একসাথে করো, এতগুলি বিষয় একসাথে জড়িত, আমি এতগুলো প্রশ্ন করছি না, আমি অনেকগুলো বিষয় একটু মাইনুল ভাই ক্লিয়ার করে দিচ্ছি। শর্ট করে আমাকে স্পেসিফিক কোশ্চেনগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, এতগুলি পেঁচাই না একসাথে। হ্যাঁ মাইনুল ভাই, আমি আসলে বলতে চাচ্ছি যে এই আপনি ইয়ের কথা শুনলেন, ওয়াকি আব্দুল্লাহ ভাইয়ের কথা শুনলেন, এবং আপনি পান্থের কথা শুনলেন, এবং আপনি আমার যতটুকু কথাও শুনলেন। আপনি এই বিষয়ে আপনি যদি আপনার মতামতটা একটু সুন্দরভাবে। ওয়াকি আব্দুল্লাহর ধন্যবাদ। কিন্তু ওয়াকি আব্দুল্লাহ ভাইয়ের ব্যাপারে একটু বলছি, উনি একটা বলার চেষ্টা করছেন অর্থনৈতিক ভাবে এবং
শিক্ষিত জাতি যখন হয় তখন কারো উপর পরনির্ভরশীলতা বা কারো চক্ষু রাঙ্গানিতে ভয় পেতে হয় না। ওনার ধারণা সম্পূর্ণ ভুল। আমি ভেবেছিলাম উনি একজন শিক্ষক মানুষ, উনি অনেক সচেতন এবং সেই দৃষ্টিকোণ থেকে কথা বলবেন। উনি একতরফা ভাবে এক চোখ দিয়ে কাছে তরফা করে উনি এখানে কথা বলছেন। ফিনল্যান্ড অর্থনৈতিকভাবে রাশিয়ার থেকে অনেক শক্তিশালী একটি দেশ এবং ফিনল্যান্ড হচ্ছে শতকরা 100% শিক্ষিত একটা মানুষ। আপনি গুগলে সার্চ দিলে ফিনল্যান্ড এবং রাশিয়ার অর্থনৈতিক অবস্থা জানতে পারবেন। ধন্যবাদ। আর তুমি যেটা লিখিত বলছো যে সীমান্তের ব্যাপারে, যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সীমান্ত বা এইরকম একটা কিছু বলার চেষ্টা করছো, কিন্তু কিছু বলেছে তো এগুলো মাথায় ক্যাচ করে না। তোমাকে একটা জিনিস বলি, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আশঙ্কা দেখা দিয়েছিল। ভারত সেই সময় আমাদের 1 কোটি মানুষকে সেখানে আশ্রয় দিয়েছিল। এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারত সেদিন রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক চুক্তি করতে বাধ্য হয়েছিল। কারণ ভারত যদি বাংলাদেশকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে, যেটা শেষ মুহূর্তে করেছিল, সেই ক্ষেত্রে পাকিস্তান এবং আমেরিকার অ্যাটাকের সম্ভাবনা ছিল। সেই পাকিস্তান এবং আমেরিকার অ্যাটাককে মোকাবেলা করার মতো শক্তি তখন ভারতের ছিল না। সেক্ষেত্রে সে অক্টোবরে গিয়ে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক চুক্তি করে, যে তখন তারা সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশকে পূর্ণাঙ্গ স্বাধীনতা করতে হবে, স্বাধীন করতে হবে, তা নাহলে 1 কোটি শরণার্থীকে তারা ফেরত দিতে পারবে। আগে যেটা কোশ্চেন হচ্ছে যে মানুষ বারবার ভারতের সাথে কথা বলছে, ভারত বিদ্বেষী কথা বলছে, ভারতকে আমাদের দালাল আজীবন বলছে, সে উলুধ্বনি হবে, এই সেই ভাঙ্গা রেকর্ড বা 21 বছর আমাদের ক্ষমতার বাইরে যাচ্ছে। কিন্তু আজকে সমস্যাটা কিন্তু আমাদের মূল সমস্যা পাকিস্তানের সাথে না, আমাদের মূল সমস্যা ভারতের সাথে না, মূল সমস্যা চীনের সাথে না, আমাদের মূল সমস্যা বার্মার সাথে, মিয়ানমারের সাথে। সেখানে ভারত যেখানে 71 সালে আমাদের 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল, সেখান থেকে আজকে মিয়ানমার থেকে বিতাড়িত আমাদের মোর দ্যান 1 মিলিয়ন পিপলকে আমাদের আশ্রয় দিতে হচ্ছে। এইখানেই হচ্ছে আমাদের সমস্যা। আজকে আমি এখানে লিখে রাখেন, ভবিষ্যতে বাংলাদেশের সাথে কোন দেশের যদি যুদ্ধ হয়, সেটা মিয়ানমারের সাথে, সেটা পাকিস্তানের সাথে হবে না, সেটা ভারতের সাথে হবে না। এটা অতএব এইখানে বর্তমান রাজনীতিতে ভারত পাকিস্তান যে বিদ্বেষী, আরেকটা কথা বলে যাচ্ছে, ওয়াকিবের অনেক কথারই উত্তর দেওয়া উচিত, কারণ উনি যেভাবে বলছেন আমি ভাবছিলাম আলোচনাটা ফ্লেক্সিবল হবে। এখানে আমি ব্যক্তিগতভাবে আমি একটা পোস্ট পজিশন হোল্ড করি, আমি ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউরোপ বেস পলিটিক্স করি। আমার অনেক লেখা ওয়াকিব আব্দুল্লাহ ভাই আপনি খেয়াল করে শুনবেন, আমি অনেক ফেসবুকে স্ট্যাটাস দিই, যার কারণে আমার শুভাকাঙ্ক্ষীরা বলে থাকে যে ভাই আপনার চাকরি না গেলে প্রমোশন হবে না। কারণ আমিও সরকারের সমালোচনা করি, আমিও আমার দলের সমালোচনা করি, কিন্তু সমালোচনা একটা লিমিট থাকবে। আপনি মনে করে রাখবেন 1996 সালের আগে, 2008-এর আগে, 2015-র আগে, 2008-এর আগে আগ পর্যন্ত, 2001 থেকে 2008 এবং 96 আগ পর্যন্ত এদেশের যে প্রশাসন ছিল, আমরা যদি লাস্ট ধরে 2008-এর আগের যে প্রশাসন ছিল, যে আমলারা ছিল, তারাই কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার সময় ছিল, তারা চাকরিতে বহাল ছিল। কিন্তু 2008-এর আগের সেই প্রশাসন আমলা দিয়ে আগের সরকার বাংলাদেশের ওই যাত্রাবাড়ি থেকে গুলিস্তানের একটা ফ্লাইওভারের আমি পিলার দেখছি, যেটা ওরিয়ন গ্রুপের সাথে পার্সেন্টেজের বনিবনা না হয় কাজটা বন্ধ হয়ে গিয়েছিল। 20,000 কোটি টাকা বিদ্যুৎ খাতে বরাদ্দ হয়েছিল, খাম্বা ছাড়াই, যাতে কিছু দেখে নাই। কিন্তু সেই প্রশাসন আজকে বাংলাদেশে কি দেখতে পাচ্ছি আমরা, পদ্মা সেতু এক ভদ্রলোক বছর চীনের লোনে হয়েছে, ওইখানে দেখলাম টেস্ট করছে। আমি মাইনুল বিশ্বাস করি নাই বাংলাদেশ কোনোদিন লোডশেডিং মুক্ত হবে। আমি কোনোদিন বিশ্বাস করি নাই যেদিন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে যে এই পদ্মা ব্রিজ নিজস্ব স্থান হবে, আমি বিশ্বাস করি নাই। আমি বিশ্বাস করি নাই কর্ণফুলীতে আপনার টানেল হবে। আমি বিশ্বাস করি নাই সেই চিটাগাঙের যেখানে 30,000 অথবা আরো বেশি জমি যেখানে একটা শিল্পাঞ্চল হচ্ছে, এরকম অনেক কিছু হচ্ছে বা হয়েছে, মেট্রো রেল হবে আমি বিশ্বাস করি নাই, কিন্তু সেইগুলি আজকে মাত্র। বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, স্বাধীনতা দিয়েছেন। আর জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখান, সেই স্বপ্নকে বাস্তবায়িত করছেন। যেটা আমি বিশ্বাস করি নাই সেটা আজকে বাস্তবায়িত দেখছি। কিন্তু একই প্রশাসন ছিল, একই আমলা ছিল, পার্থক্যটা কি? নেতৃত্বের। টিটুর সাথে দ্বিমত পোষণ করছি, সে বলছে আমি শেখ হাসিনার মতো নেতৃত্ব দেখতে চাই না, আমি খালেদা জিয়ার মতো নেতৃত্ব দেখতে চাই না। আমি তোমার সাথে একমত না। জননেত্রী শেখ হাসিনা তোমার আমার কথায়, তোমার আমার রিপোর্টে কিন্তু পৃথিবীর 2য়-তম বেস্ট প্রধানমন্ত্রী হয় না। উনি বিভিন্ন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একজন
শক্তিশালী প্রধানমন্ত্রী হয় না, অনেস্ট প্রধানমন্ত্রী হয় না, এটা কিন্তু আন্তর্জাতিক ভাবেই উনি স্বীকৃত। ওনার যে ক্যারিশমেটিক নেতৃত্ব, ওনার যে সুচিন্তা, ওনার যে সুদূর প্রসারী পরিকল্পনা, তার বাস্তব উদাহরণ কিন্তু আজকে এই জাতি দেখছে। তারা দেখছে যারা দু চোখ দিয়ে দেখছে, আর তারা দেখছে না যারা এক চোখ দিয়ে দেখছে। তারা দেখছে না, তারা কোনোদিন দেখবেও না। তো অতএব আমি মনে হয় আমার প্রশ্নের যে উত্তরগুলি পেয়ে গেছো। যদি আরো কিছু থাকে আমাকে বলো। আর অনুরোধ ভাই, তুমি আমাকে একটা দুইটা কোশ্চেন করো, একসাথে সবটা চাইও না, আমি উত্তর দিতে পারবো না, কারণ আমার তো বুঝতে হবে যে তুমি কোনটা থেকে কোনটা করছো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ মাইনুল ইসলাম ভাই। আমরা এখানে আমাদের একজন অতিথি যুক্ত হয়েছিলেন, আমি বুঝতে পারছি না উনি কি একটু কোনো কারণে, আচ্ছা উনি বোধহয় আবার এসছেন। আচ্ছা, আমাদের সাথে একজন নতুন অতিথি যুক্ত হয়েছেন, রিক্তা মার্টিনেজ। রিক্তা, আপনি আপনার আগে আমাদের এখানে আরেকজন যুক্ত হয়েছিলেন আপনার একটু আগে, আমি সঙ্গত কারণে একটু প্রাণকে একটু আপনার আগে সুযোগ দিতে চাই। নমস্কার। আচ্ছা টিটু ভাই, আমি তো আপনাকে ছাড়া কাউকে চিনি না, তো তো আমি সঙ্গত কারণে মানে আমার নামটা একটু অন্য দিয়েছি। তো আমি যে সীমান্ত হত্যা নিয়ে কথা বলছিলেন, তো আমি আপনাদেরকে বলি, আমার বাড়িটা একদম ভারত বাংলাদেশ সীমান্তের কাছে, এবং সীমান্তের খুব কাছাকাছি আমার খুব আত্মীয় স্বজনরা থাকে। এবং কোন সীমান্ত সেটা আমি বলি, যেই সীমান্তে 16ই ডিসেম্বর সম্ভবত একটা হত্যা হয়েছিল, তো সেই সীমান্তের কাছে আমার বাড়ি। তো সীমান্তের যে আশেপাশের যে ঘটনাগুলো সেগুলো আমি খুব ভালো করে জানি। সীমান্ত হলো, ভারত বাংলাদেশ সীমান্তটা হলো সব থেকে নোংরা জায়গা, মানে পৃথিবীর, মানে আমার মনে হয় যে পৃথিবীর সব থেকে আমার দেখা নোংরা জায়গাগুলোর মধ্যে ওখানে একটা জায়গা। তো ওই জায়গা দিয়ে এমন কোনো অপরাধ নেই যেগুলো হয় না। আর সেই অপরাধের সাথে জড়িত কারা? এই স্থানীয় মানে যারা নেতা পর্যায়ে থাকে তারা। তো কিছুদিন আগে আপনাদের প্রথম আলোতে আমাদের এখানকার একজন নেতা রবীন্দ্রনাথ ঘোষ, তিনি লিখেছেন যে বিএসএফ এর মানে এই হত্যা বন্ধ করতে হবে, অথচ এই লোকটা স্বীকৃত গরু পাচারকারী। মানে আমাদের এলাকাতে, মানে আপনি যাকে জিজ্ঞেস করবেন যে এই লোকটাকে, এই লোকটার এত অর্থবিত্ত করতে গেলেও গরু পাচার করে। এই যে পাচারকারীরা আমাদের সাধারণ জনগণের জীবনকে বিপন্ন করে তুলেছে, এরা তো প্রশাসনের একটা যন্ত্র। যারা প্রথম আলোর মতো পত্রিকাতে সাক্ষাৎকার দেয় যে বিএসএফ কে হত্যা করতে হবে, আর রাতের বেলা তার লোকজন গিয়ে ওই নিরীহ বাংলাদেশের গরিব মানুষদের ডেকে আনে যে এই পার থেকে গরুগুলো নিয়ে যা, এই বাকি যে নেশাদ্রব্য, বাকি যা পাচার হয় নিয়ে যা। তো এই প্রবলেমটাকে অ্যাড্রেস না করে বিএসএফ কে অ্যাড্রেস করার কি কোনো মানে আছে? আমি এটা জানতে চাইছি যে কি নাম ওনার, ওয়াকি আব্দুল্লাহ সাহেবের কাছে, যে এই যে প্রশাসন, মানে যারা প্রশাসনে বসে থাকে সীমান্তে, তারা এইভাবে মানে সাধারণ জনগণের প্রাণকে ইসে করে দেয়। আর আপনি তো জানেন যে ওই ভিতরের 40 কিলোমিটার বিএসএফ এর আন্ডারে পড়ে। যদিও আমি চাই যে বিএসএফ মানে ভারী অস্ত্র ব্যবহার না করুক, তারপরে ফেলানির মতো ঘটনা না হোক যেগুলো আমাদের মানবিক মনকে কাঁদায়, কিন্তু তারপরেও সবসময় যে এই বিএসএফ যে প্রবলেম না, প্রবলেম যে সীমান্তে চোরাচালানকারী ব্যবসা, আর যেই সময় যেই দল ক্ষমতায় থাকে সেই দলের নেতারা, এইটাকে টার্গেট করে আপনারা কবে কথা বলবেন? ধন্যবাদ। ধন্যবাদ প্রাণ, আমাদের স্টুডিও একটু পূর্ণ হয়ে গিয়েছে, আমি আপনাকে এখানে রাখছি, আপনাকে ব্যাক স্টেজে রাখছি। আমাদের অনেক আগে থেকে যুক্ত হয়ে আছেন শারমিন নাহার, আমি ওনাকে একটু এখানে নিচ্ছি, দুঃখিত। শারমিন নাহার, আপনি লেডিস ফার্স্ট। না, লেডিস দুজনই লেডিস এসছেন। শারমিন একটু আগে এসেছিলেন আমাদের, তো ওনার একটু কারিগরি ত্রুটির কারণে উনি একটু বিযুক্ত হয়ে গিয়েছিলেন। আমরা একটু শারমিন নাহারের কাছ থেকে সংক্ষেপে ওনার কথা প্রথম আপনি আরো বলবেন, আপনার প্রথম সংক্ষেপে আলাপ শুনে আমরা রিক্তের কাছে তার সংক্ষেপে প্রথম আলাপ শুনবো, তারপরে আমরা বিস্তারিত আলাপে আসবো। যে শারমিন নাহার যদি একটু আপনি আনমিউট করে কথা বলতেন। Can you guys hear me? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন আমাকে? জি। Hi. So, আমার নাম শারমিন নাহার, আমি একজন টিচার। I live in Vietnam. So, yeah, it's interesting that how people like talk about like Pakistan and India. বাংলা বলা যাবে? বাংলা, কারণ আমাদের অডিয়েন্স বাংলা এখানে। হ্যাঁ, আমাদের অডিয়েন্সরা একটু বাংলা বললে একটু অডিয়েন্সের জন্য সুবিধা হবে, যদি একটু আপনার অসুবিধা না। আমি অবশ্যই চেষ্টা করব। ফ্লুয়েন্সিটা সেই ক্ষেত্রে হয়তো বা একটু হার্ট হবে। তো আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে যে সবাই যেভাবে ইন্ডিয়া এবং পাকিস্তান, আইদার ইন্ডিয়া
or Pakistan. We have to pick one of these. মানে যে কোনো একটাকে বেছে নিতে হবে. Why? This is 2021. And we are like, I don't know, can I speak? আমি বলতে পারি? হ্যাঁ বলুন, আপনি বলুন, শুনতে পাচ্ছি আমরা। So it's not like এটা এমন না বিষয়টা এটা অথবা ওটা। বিষয়টা আমার মনে হয় যে any smart, strong leadership or any smart government, they try to be smart politically, not only politically, also resources wise. So আমার মনে হয় যে এটা শুধু এই বাংলাদেশ ইন্ডিয়া না, আর only আমি দেখি যে ইন্ডিয়া সেন্টার্ড হওয়ার জন্য মানুষ অনেক ব্যস্ত। Why? আমাদের যুদ্ধ হয়েছিল অনেক আগে, পাকিস্তানকে হেট করার কোনো কারণে আমার মনে হয় না যে মেজরিটি পাকিস্তানি পিপল তারা খারাপ। I don't think so. It's just a few bad leadership with greed and all of these like calculation, you know. So আমার মনে হয় যে internationally we should open our mind. Pakistan is a beautiful country. It's our neighbor country, or I don't know. And it's like, you know, why India dependent all the time? India is selfish. If anyone wants to defend this, we can talk about this. But I'm just speaking for, আমি just আমার feelings থেকে কথা বলছি। না, নিশ্চয়ই আপনি আপনার মত প্রকাশ করতে পারেন, আর কোনো অসুবিধা নেই। এরকম অনেক এভিডেন্স আছে, এরকম আমাদের 1000 এভিডেন্সে যাওয়ার দরকার নাই। মেজর কয়েকটা ইস্যু যদি আমরা জানি, যেমন পেঁয়াজ, everybody knows যে এই dirty nasty politics যে করেছে ইন্ডিয়া, তাই না? এটা একটা সিম্পল একটা জিনিস। তারপরে আমাদের এই যে পানির যে বিষয়গুলি, এই জিনিসগুলি তো অনেক স্পিডের সাথে অনেক নাইসলি হওয়া উচিত। তো এটা তো হচ্ছে না। Why? So এটা যেহেতু হচ্ছে না, okay fine, then we don't have to be all India centered, যে India. Why not Pakistan? Let's rise above like আমরা politics and all of these থেকে আমরা just শারমিন নাহার একটু রিক্তা কথা বলতে চাচ্ছেন। রিক্তা আপনি বলুন। শারমিন নাহার আপনি একটু রিক্তা বলতে দিই আমরা। হ্যাঁ, can I ask you a question, Sharmin Nahar? Sure. Okay, I am completely with you that we have to come out from that hatred towards Pakistan and towards India and towards বাংলায় বলা যাবে? আমি ওনাকে প্রশ্ন করে তারপরে আমি ওনাকে প্রশ্নটা করে তারপরে আমি বাংলায় বলছি। আমি বাংলায় বলবো কারণ আমি ইংরেজিতে অত ভালো না। আমি যেটা ওনাকে, যেহেতু উনি মনে হয় ইংলিশ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এই কারণে আমার প্রশ্নটা সেটা হচ্ছে যে আমি আপনার সাথে আমি আপনার সাথে একমত। আমি এ কারণে একমত, আমার মনে হয় যে আমাদের এই হেট্রেড যে মেন্টালিটিটা, সেন্টিমেন্টটা, এই সেন্টিমেন্টাল যে অনুভূতি যেগুলো আছে আমাদের ভিতরে, এখান থেকে বের হয়ে আসা উচিত। কেন আসা উচিত? কারণ আমাদেরকে বুঝতে হবে দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি, দ্যাট ওয়ার্ল্ড, পৃথিবীর যে ইতিহাসটা আছে, এই ইতিহাসে এক দেশ আরেক দেশের উপরে আক্রমণ করেছেন, এক দেশ আরেক দেশকে দখল করেছেন, এভাবেই পৃথিবীর ইতিহাস বিবর্তিত হয়েছে আমরা যদি ইতিহাস দেখি। ঠিক আছে, সেই দিক থেকে আমি আপনার সাথে একমত। Why do I have to choose between India and Pakistan? And why do I have to have a special hatred towards Pakistan and a special hatred towards India? But this is not our topics. The topics was today, বাংলাদেশের তরুণরা পাকিস্তান প্রেমী কেন? এই যে প্রশ্নটা, পার্টিকুলার প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আমার কাছে মনে হচ্ছে যে এখানকার কেউ দিচ্ছেন না। এখানে একজন আলোচক খুব ভদ্রভাবে উনি বললেন, উত্তরটা খুব সিম্পল। আমার মনে হয় যে বাংলাদেশের যে তরুণ যারা, they don't know all this history, they don't want to, তারা জানতে চায় না, দরকারও নাই। তারা যেটা এখন দেখে right at this moment, current, এখন বর্তমানে, what is the relationship between two countries? Which country, কোন দেশটা বেশি দিচ্ছে, ছোট হওয়া সত্ত্বেও কোন দেশটা বেশি দিচ্ছে, আর কোন দেশটা sucker, like it's sucking, you know what I mean?
Rikita? So young generation, they go by their feeling, they're progressive, their mind হচ্ছে অনেক I don't know, they had enough of India. Pakistan is a beautiful country, they want to go travel, they want more, তারা চায় আরো বেশি কিছু হোক, and একটা দেশে এসে বলে একটা কথা যে সব ডিম এক ঝুড়িতে রাখবে না. So why not we build more international relationship, more with Pakistan, with India of course, and then Myanmar, Nepal, all of these countries, you know, that's what I talk about. আপনার একটা পয়েন্টে সরি কেউ কি কথা বলছেন? রিকিতা বলেন। আমি হ্যাঁ রিকিতা আপনাকে আপনি একটু আপনার ইন্ট্রোডিউসিং বক্তব্য এবং আপনি যদি শারমিন নাহারের এই কথার মানে কথার পিঠে যদি আপনি কিছু বলতে চান তাহলে আপনি মূলত আপনার বক্তব্যটাই শুনতে চাচ্ছি এখন। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখানে আজকের যে প্রধান টপিক আপনাদের সেটা হচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে এত পাকিস্তান প্রেম কেন, পাকি প্রেম যদিও বলছেন, আমি এই শব্দটা ইউজ করি না, পাকিস্তান প্রেম কেন, এই যে পাকিস্তান প্রেম I don't like the word Paki. I love the way you say Pakistan. I like it. ভাই একজন কথা বলতে দেন। পাকিস্তানের প্রতি এত দুর্বলতা কেন? এই যে দুর্বলতা শারমিন নাহারের যে ইয়াটা দিলেন যে আমরা স্বাভাবিক চোখে যেটা দেখি পেঁয়াজ নিয়ে প্রবলেম, পানি নিয়ে প্রবলেম, এই কারণে আমরা ভারতকে আমাদের বিদ্বেষ মনে করছি বা আমাদের শত্রু মনে করছি, পাকিস্তানকে আমাদের মিত্র মনে করছি, এটাই কি কারণ? আমি এটা মনে করি না। শারমিন নাহারের এই জায়গাটায় আমার দ্বিমত আছে। পাকিস্তান প্রেমের অন্যতম কারণ এবং একমাত্র কারণ যদি আমি বলি তাহলে হচ্ছে ধর্ম। কেন? কারণ পাকিস্তান এই ইন্ডিয়া যদি আবার হিন্দু রাষ্ট্র না হয়ে বা হিন্দুত্ববাদা বলেন বা যে অন্য ধর্মের না হয়ে যদি মুসলিম হতো, এই বাঙালিরাই ইন্ডিয়ার প্রেমে মস্ত, পাকিস্তানকে তখন দেখতে পেত না। পৃথিবীর ইতিহাস মানে প্রত্যেকটা জায়গায় দেখবেন বাঙালি সেন্টিমেন্ট যদি দেখেন, যে দেশগুলা মুসলিম সেই দেশের প্রতি তাদের একটা আলাদা ফ্যাসিনেটিং কাজ করে। এই স্বাভাবিক বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে আলোচকরা টাচ করতে চাচ্ছে না। ইসলাম প্রেম যেখানে আছে সেখানে মানুষের প্রেমের কারণে তারা পাকিস্তান প্রেমী। এখানে পেঁয়াজ কোনো ইস্যু না, এখানে পানি কোনো কিছু ইস্যু না। আন্তর্জাতিক বাজারে রাজনৈতিক ভাবে কিভাবে ডিল করতে হয় সাধারণ মানুষের এগুলো জানার কোনো উপায় নেই বা জানার কোনো দরকারও নেই। আমাদের যে প্রেম, আমার ঘরের বাবা মাকে যে মারলো, আমার দেশের জনগণকে যে খুন করলো, তার প্রতি আমার এত প্রেম কেন থাকবে? হ্যাভিং সেড দ্যাট, এই কথাটা বলার পরেও আমি মনে করি যে আমাদের ভিতরে যে ঘৃণা, প্রজন্মের পর প্রজন্ম যে আমরা ঘৃণা লালন করে আসছি একটা পার্টিকুলার দেশের প্রতি, একটা পার্টিকুলার নেশনের প্রতি, পার্টিকুলার জাতির প্রতি, এই জাতীয়তাবোধের যে ধারণাটা, এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমাদেরকে এমন প্রজন্ম তৈরি করা দরকার যারা এখন এই যে হেট্রেডটা, এই হেট্রেডটা থেকে বের হয়ে লজিক্যালি এবং রেশনালি চিন্তা করতে পারবে যে উই নিড টু কাম আউট অফ দিট। দেখেন, আপনি ঘৃণা দিয়ে শুধু ঘৃণারই চাষ করতে পারবেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। কি করতে পারছে? একটা জাতিকে আমরা ঘৃণা করতে করতে তাদেরকে প্রেমিক বানাই ফেলছি, আরেকটা জাতিকে বিদ্বেষ করতে করতে সারা বাংলাদেশের 80% লোক বিশ্বাস করে যে ইন্ডিয়া হচ্ছে আমাদের শত্রু, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আরেকজন আলোচক এখানে বললেন শেখ হাসিনার উন্নয়নের ফিরিস্তি টানলেন। আই এম উইথ ইউ, আমি আপনার কথার সাথে একমত, কিন্তু আজকের যে টপিকসটা কি? পাকিস্তান প্রেম। এই পাকিস্তান প্রেমের যে মানুষ যে পাকিস্তানের প্রতি প্রেম মানে প্রেমের দিকে এই ঝোঁকা, প্রেমটা কিন্তু আপনার ইনফ্রাস্ট্রাকচার না, ঠিক আছে? এটা মনস্তাত্ত্বিক। এই যে সন্তানদের, এই যে আমাদের তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক ভাবে তারা যে নষ্ট হয়ে যাচ্ছে, তাদের যে প্রবলেম আছে ভিতরে, তাদেরকে আপনারা ঘৃণা শেখাতে চেয়েছিলেন, কিন্তু তারা ঘৃণা না শিখে তারা প্রেমিক হয়ে গেছে। এই প্রেমিক হওয়ার পিছনের কারণ কি? এই কারণটা আপনাদেরকে মনে হয় দেখার এখন সময়। আপনাদের পদ্মা সেতু, আপনাদের রেলওয়ে, শেখ হাসিনার অনেক বেশি উন্নয়ন, করোনা ভাইরাসের ভ্যাকসিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দিয়ে দিছে, এই উন্নয়ন দিয়ে মানুষের আত্মিক উন্নয়ন আপনারা করতে পারবেন না। এই কারণে আমার কাছে মনে হয় যে আমাদের একটা ইউনিভার্সালি আমাদের বসা দরকার, আমাদের সবাইকে নিয়ে বসা দরকার যে
এমন কিছু কি করা দরকার আমাদের তরুণ প্রজন্মদের জন্য, যেই প্রজন্মরা আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্বন্ধে সাউন্ড এন্ড নলেজ থাকবে, তারা বুঝতে পারবে যে পৃথিবীতে একটা সময় যুদ্ধ খেলা চলছে, এখন আর এই খেলাটা খেলা যাবে না, এখন আর ঘৃণার খেলাটা খেলা যাবে না, এখন আমাদেরকে মুভ অন করতে হবে। আমাদেরকে যেমন যদি আমরা ফিলিস্তিন এবং ইসরায়েলের কথা যদি আমরা জানি, প্রাইম এক্সাম্পল দেখেন, ফিলিস্তিনের আজন্ম ঘৃণা পালন করে আসছে ইসরায়েলের প্রতি। আরব যতগুলো কান্ট্রি ছিল, প্রত্যেকটা কান্ট্রি মনে করছে হচ্ছে ইসরায়েল হচ্ছে আমাদের সবচাইতে বড় শত্রু। এখন কি করছে? এখন কিন্তু তারা ঘৃণার পথটাকে পিছনে ফেলে দিয়ে তারা কিন্তু একত্রে এক টেবিলে বসার চেষ্টা করছে। এর কারণ কি? বিকজ দে আন্ডারস্ট্যান্ড। সরি, একটু কথা বলছি। এই তো তোমার প্রোগ্রামটা 1 ঘন্টা ছিল ভাই, এটা কখন শেষ করলো? আমার ওই বেলজিয়ামে একটা প্রোগ্রাম আছে, আমার তো ওই যে সেক্রেটারি মারা গেছে। তাহলে তোমরা কন্টিনিউ করো, কারণ এখানে তো কথার কোনো লিমিটেশন নাই, সবাই বলতেছে, তুমি তো থামাও না। তো এখানে তোমার সময়টা একটু বলে দিলে আমার মনে ভালো হতো। আচ্ছা বাতেন একটু যোগ করতে চাই, যদি এই যে আমার কাছে একটা টাইমার আছে, যদি 2 মিনিট করে আমরা, মানে যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, আমরা যদি 2 মিনিট করে সবাইকে দেই তাহলে সেটাই ভালো, সবাই কথা বলতে পারবে তাহলে। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় যে আমরা হচ্ছে গিয়ে রিক্তা কথাটা আমি অন্তত বুঝতে পেরেছি। আমি রিক্তার আসলে বেশিরভাগ মানে ফোকাসটা ছিল আসলে তরুণ প্রজন্ম নিয়ে। তো পান্থ হচ্ছে কি শুরু থেকে লাইভে আছে, আবার লাইভে নতুন করে কিছু অতিথিও যুক্ত হয়েছেন, এবং শুরু থেকে আমাদের মাইনুল ইসলাম ভাইও ছিলেন। আমি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে পান্থকে আসলে শুরু থেকে আমি তার কথা বলে আসছি। পান্থ, যদি রিক্তার এই কথার পিঠে যদি আপনি কিছু কথা বলেন, তাহলে আপনার কথাটা শুনে আপনি বিদায় নিতে পারেন। আমরা এরপরে হচ্ছে কি আমাদের ব্যাক স্টেজে রাফি শামস নামে একজন আছেন, আমরা ওনাকে নেব। টিটু ভাই, আমি তো, আপনি জানেন আমি সকাল 6টায় বের হয়েছি, আমি বাসায় জার্নি করছি। তো রিক্তা আপা যেটা বলছে যে আমি তো খেয়াল করে শুনলাম যে এখান তো ভারত পাকিস্তানের কথা হচ্ছে না, কথা হচ্ছে পাকি প্রেম নিয়ে। তো পাকি প্রেমের একটা কারণ হিসেবে আমি তখন বলেছিলাম যে ভারত বিদ্বেষও একটা কারণ হতে পারে, আর ধর্ম টর্ম ওগুলো তো সব খুব স্ট্রং কারণ আগে আছি, আমি ইউনিক কারণ বের করার চেষ্টা করছিলাম ওই যুক্তিতে। আর সেকেন্ডলি আমি বলি, ওই যে আপা বলছে পেঁয়াজ পাকিস্তানের সাথে সম্পর্ক, বুঝছেন তো, রক্তের চাইতে পেঁয়াজের দাম বেশি না। আমরা যারা আমাদের পূর্বপুরুষদের হারাইছি, আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করছে, তারা জীবন দিছে, আমরা তাদের জীবনের দাম জানি। তো যাদের পূর্বপুরুষরা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, আইসা পেঁয়াজ আর আলু দিয়া এই যে ভালো জায়গা, সুন্দর জায়গা, জাফরান হয়, কাশ্মীর দেখতে সুন্দর, এগুলা নিয়ে পাকিস্তান প্রেম নেবে? তো এদের সাথে মানে এগুলা নিয়ে যুক্তি করার মতো যথেষ্ট সময় নাই, সময়ের অনেক মূল্য আছে। হ্যাঁ, আর আপনার এগুলা নিয়ে আসলে লং টাইম কথা বলার মতো কিছু নাই। ইন্টারন্যাশনাল পলিটিক্স ইন্টারন্যাশনালের মতো চলবে, দেশের সাথে দেশের সম্পর্ক। তো যে হুমায়ুন আজাদের যে পাকিস্তানিরা গোলাপ নিয়ে আসলো, আমি তাকে বিশ্বাস করি না, ওটা আমি ধারণ করি, আমি মনে প্রাণে ধারণ করি। আর সেকেন্ড কথা হচ্ছে, পাকিস্তান যুদ্ধের পর থেমে থাকলে বুঝতাম যে ওকে, যুদ্ধের পরও পাকিস্তানের গোয়েন্দা বাহিনী বিভিন্নভাবে বাংলাদেশের যুদ্ধে যে পরাজিত শক্তি, তাদেরকে মদত দিয়ে এই দেশে ক্ষমতা আনার চেষ্টা করেছে, যার জন্য এখনো পাকিস্তান খেটে হচ্ছে। কথা ক্লিয়ার? হেটের কারণটা একদম এক কথায় বলে দিলাম, যে পাকিস্তান এখনো থেমে নেই। যারা যুদ্ধের সময় আমাদের যুদ্ধের এন্টি ছিল, তাদেরকে এখনো তারা মদ দিয়ে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে, রাজাকারের গাড়িতে ফ্ল্যাগ উঠতেছে। মুক্তিযুদ্ধের প্রজন্মের সন্তান হিসেবে এটা আমাকে বারবার আঘাত করে এবং মৃত্যুর আগ পর্যন্ত করবে। এটার পৃথিবীতে কোনো যুক্তি দাঁড়ায় না। আমার মা বোনের রক্ত ইজ্জতের সাথে আমি কোনো যুক্তি টিয়াজের দাম নিয়ে খেলতে পারবো না। সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম, খোদা হাফেজ। ধন্যবাদ। পান্থ পান্থ হচ্ছে কি আজকে একটা অনেক লম্বা জার্নি করে এসেছে, আমি এটা ব্যক্তিগতভাবে জানি, ও আমাকে বলেছিল। ও এখন লাইভ জনাব মইনুল সাহেবের কিছু, কারণ উনি হয়তো চলে যাবেন, তো উনার আমি একটু ওয়াকি আব্দুল্লাহ ভাই, একটা মিনিট, আমি যে রাফি শামসকে অনুরোধ করবো যে আপনি আপনার সাউন্ড যে ডিভাইসটা, সেই ডিভাইসটাকে যদি আপনি অন না করেন, তাহলে আমি আপনাকে এখানে যুক্ত করতে পারছি না। এবার আমি আপনাকে যুক্ত করতে পারছি। জি, ওয়াকি আব্দুল্লাহ ভাই, আপনি যে কথা বলবেন, আপনি কথা বলার পরে মাইনুল ভাইও শুরু থেকে আছেন। মাইনুল ভাইয়ের একটু কাজ আছে, উনি এই কাজের কথা আমাকে আগেই বলেছেন। আমি মাইনুল ভাইকে হচ্ছে কি বিদায় দিতে চাই। আপনি একটু সংক্ষেপে যদি আপনার কথাটা শেষ করতেন, এবং আমি অবশ্যই চাচ্ছি আর 15 মিনিটের মধ্যে লাইভটি শেষ করতে। আমি বলবো না, একটু ওয়াকি আব্দুল্লাহ ভাইয়ের প্রশ্নটা সহ আপনি উত্তরটা দিবেন। আচ্ছা, জনাব মাইনুল সাহেব যেটা বলেছেন, হ্যাঁ, সেটা হচ্ছে যে মিয়ানমারের যে যারা আসছে এখানে, তাদের সাথে আমাদের যদি যুদ্ধ হয়, তো মিয়ানমারের সাথে যুদ্ধ হবে। কারণ কি, মিয়ানমারের যে আমরা মানুষদেরকে আশ্রয় দিয়েছি, তো তেমনি ভাবে আমাদেরকে যখন ভারত আশ্রয় দিয়েছিল,
হ্যাঁ, তো ভারতের সাথে কি আমাদের যুদ্ধ হবে তাহলে? হ্যাঁ, মানুষের ভিতরে মানুষের যুদ্ধ হয় এই জন্য না যে রক্তের সম্পর্ক, ভারতের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক না, ভারতের সাথে আমাদের স্বার্থের সম্পর্ক। বুঝতে পারছেন? ভারত নিজেদের স্বার্থ দেখে, ওই ৭১-এও দেখেছে এবং গত ৫০ বছরেও ভারত নিজেদের স্বার্থ দেখছে, এবং বাংলাদেশ নিজেদের স্বার্থ দেখে না। বাংলাদেশের মানুষরা যে ভাবে যে রক্তের সম্পর্ক, এই কারণেই ভারতের কাছে বারবার ঠকি আমরা। বুঝতে পারছেন? গেল এক। ২ নম্বর হচ্ছে, আপনারা যদি কখনো 1994 বুদাপেস্ট চুক্তি দেখেন, যেটা ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে চুক্তি হয়েছিল, সেই একইভাবে সেই চুক্তির বরখেলাপ করেছিল রাশিয়া, গাদ্দারি করেছিল ইউক্রেনের সাথে এবং ইউক্রেনের একটি জায়গা দখল করে নিয়েছে। আজকে ভারতের সাথে যে চুক্তি হয়েছে বাংলাদেশের, যে গোলামী চুক্তি, সেই গোলামী চুক্তির কারণে আজকে আমাদের ৫০ বছর ধরে ভারতের কাছে পদদমিত অবদমিত হতে হচ্ছে। পান্থর কথায় আসি, পান্থ বলছে যে ভারতের সমালোচনা করলেই ভারত বিদ্বেষী। মানে আমি যদি ইসলামের সব সমালোচনা করি তাহলে ইসলাম বিদ্বেষী, তাহলে আমি কাফির হয়ে গেলাম। ভারতের সমালোচনা করলে ভারত বিদ্বেষী। আবার যদি ইমরান খানকে দিয়ে দুটো ভালো কথা বললাম, তার মানে আমি রাজাকার হয়ে গেলাম। এই যে এই সংকীর্ণ মানসিকতা, আমি আপনাদের যে প্রশ্ন করেছেন, পান্থর কথা বলছি। পান্থ আমাকে বলছে যে মানে ইমরান ক্যারিসমেটিক। আমি ইমরানকে ক্যারিসমেটিক বলিনি। ইমরানকে বলবো সেদিনই যেদিন পাকিস্তানের প্রত্যেকটা মানুষ শিক্ষিত হবে, প্রত্যেকটা মানুষের গৃহ এবং বাসস্থান, শিক্ষা সব থাকবে, তখন ইমরানকে ক্যারিসমেটিক বলবো। কিন্তু আপনারা জিজ্ঞাসা করেছেন পাকি প্রেম কেন, তখন আমি বলেছি যে এটা একটা কারণ হতে পারে। বুঝতে পারছেন? সো আর যারা বলছেন যে ২ লক্ষ মানুষ ২ লক্ষ মাকে রেপ করেছে, হ্যাঁ, সেটার প্রতি কোনো শ্রদ্ধা নাই। অবশ্যই শ্রদ্ধা আছে। ২ লক্ষ মাকে রেপ করেছে দেখে আমি ব্যক্তিগতভাবে পাকিস্তানিদের পছন্দ করি না। কারণ আমাদের ২ লক্ষ মাকে রেপ করেছে, কারণ আমাদের ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে। তার মানে এই না যে প্রজন্ম থেকে প্রজন্মে আমরা পাকিস্তানিদেরকে ঘৃণা করা শেখাবো। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে কেন পাকিস্তান ওই সময় আমাদেরকে মেরেছিল, এবং কেন আমাদের ভিতরে ৩০% মানুষ যারা রাজাকার, তারা কেন সমর্থন দিয়েছিল। এখানে ধর্মের যোগাযোগটা কি? হ্যাঁ, কেন আমাদের মেয়েকে তারা নাপাক বলেছিল, সেটা আমাদের দেখতে হবে। কেন গনিমতের মাল কি, সেটা আমাদের বুঝতে হবে। একটি যুদ্ধে কেন কখন একটা মেয়েদেরকে মওদুদি, জামাত ইসলামের যে মওদুদি, যে রেপ করার ঘোষণা দিয়েছিল, রেপ করার ঘোষণা তো এইভাবে দেয় না। তারা বলেছিল যে আমাদের মেয়েরা নাপাক, আমাদের যে মুক্তিযোদ্ধারা তারা কাফির। হ্যাঁ, এইটা কোত্থেকে আসছে? এইটা যেন আর কখনো না হয়, সেটা আমাদের চিন্তা করতে হবে। আমাদের পাকিস্তানের প্রতি ঘৃণা দিয়ে আমাদের কোনো লাভ নাই। আমাদের বুঝতে হবে যে কেন আমাদের নিজের দেশের আপন ভাইরা, পাকিস্তানি তো শেখ মুজিব তো পাকিস্তানি ছিল, শেখ মুজিব পাকিস্তান চেয়েছিল, শেখ মুজিব পাকিস্তানের পাসপোর্ট ধারণ করতো, শেখ মুজিব সেটা তো পাকিস্তান সেই জিন্দাবাদ বিষয়টা বলতো। এটা নিয়ে কথা হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, লাস্টের একটা কথা বলি, লাস্টের একটা কথা, মাইনুল সাহেব যাওয়ার আগে একটা কথা বলে দিই। উনি বলেছেন, উন্নয়নের বয়ান দিলেন উনি, যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করছেন। কিন্তু মাইনুল সাহেবের মতো নেতারা, হ্যাঁ, কিছু মনে করেন না, শ্রদ্ধার সহিত বলছি, আপনারা কখনো চিন্তা করেন না একবার সত্যিকার দেশপ্রেমিক হিসেবে, যে এই যে প্রত্যেকটা প্রজেক্ট, সে পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে প্রত্যেকটা প্রজেক্টে যে হরিলুট হচ্ছে, যে চুরি হচ্ছে, এটার কথা কেন আপনারা বলেন না? কেন প্রত্যেকটা ব্যাংক, প্রত্যেকটা কমিশন, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান যে লুটে পুটে খাচ্ছে, হ্যাঁ, সে ব্যাপারে তো মাইনুল সাহেবরা কোনো কথা বলেন না, তাই না? আমি মাইনুল সাহেবের কাছে আশা করব যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি নিয়ে কথা বলবেন, এবং আমার বিশ্বাস মাইনুল সাহেব এটাও বলবেন যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে সবচেয়ে দুর্নীতিবাজ যারা পরিচালক, সেই দুর্নীতিবাজ পরিচালকদের কেন নিয়োগ দেন। বুঝতে পারছেন? হ্যাঁ, বলেন মাইনুল সাহেব, বলেন। ধন্যবাদ। জি মাইনুল ভাই। আসলে এখানে কথা বলতে গেলে কিন্তু প্রসঙ্গ থেকে অপসঙ্গে যায়, তো ওনার সাথে রাজনৈতিক ডিবেট করতে হবে। তো পলিটিক্যালি ডিবেট করার জন্য আসলে ওনাকে শুধু এটুকুই বলি যে ভারত তার স্বার্থের জন্য যদি বাংলাদেশকে সহযোগিতা করতেন, এটা আপনার ভুল ধারণা। কারণ বাংলাদেশের ভিতরে যে ইন্টারনাল ক্লাস তখন চলতেছিল, বাংলাদেশ 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করার পর থেকে বাংলাদেশের ভিতরে যে সমস্যা, ওটাকে জিয়ে রাখলে কিন্তু ভারতের লাভ হতো, কারণ পাকিস্তান ওইটা নিয়ে ব্যস্ত থাকতো। এটা হচ্ছে কোশ্চেন। এটা হচ্ছে আমার একটা মূল চিন্তা ভাবনা, যে আপনাকে বোঝানোর বা জাতিকে বোঝানোর যে ইন্টারনাল প্রবলেম পার্শ্ববর্তী দেশের ভিতরে যখন আভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকবে, ওটা যতদিন থাকবে আমি ততদিন আমার শান্তিতে থাকবো, কারণ পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান নিয়ে ব্যস্ত থাকবে। তো এখানে ভারতের যদি নিজের স্বার্থের বা হিডেন কোন ইন্টেনশন থাকতো, তাহলে কিন্তু সে স্বাধীন না করে ওই জিনিসটা জিয়ে রাখতো। 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে ঘুরে ফিরে ইসে যে বললেন, ওই যে আরেকটা মেয়ে, ওর নাম কি টিটু? আর বললেন ওই বাংলাতে বললেন শারমিনা, খুব সুন্দর কথা বলেছেন। আপনি যার কথা বলছেন রিক্তা বলেছেন।
রিক্তা আপুর কথা আমি যথেষ্ট যুক্তিশীল এবং আমি ওনার সাথে একমত একটা জায়গায়। সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমি কোন দেশের, আমি বাংলাদেশের বাইরের কোন দেশের আমি সমর্থন করি না বা পছন্দ করিও না, বা ওইভাবে যেটাকে বলা হয় যে আমি আওয়ামী লীগ মানে ভারতের দালাল, আসলে এটা না। বাংলাদেশ আজকে কারোর জন্য দালালি করতে হবে না, কারণ বাংলাদেশ আজকে বিশ্বের অনেক দেশের কাছে রোল মডেল। ভারতের থেকেও অনেক কিছুতে কিন্তু আমরা সূচিকে এগিয়ে। তো উনি যেটা বলছিলেন ওয়াকি আব্দুল্লাহ, জাতিকে শিক্ষিত এবং অর্থনৈতিক ভাবে যখন এগিয়ে যাবে তখনই তার হচ্ছে স্বয়ংসম্পূর্ণতা আসবে। বাংলাদেশ কিন্তু সেই দিকেই এগিয়ে যাচ্ছে। সেখানে যখন আপনি যেটা বলছেন যে পাখি প্রেম কেন, আসলে অনেক কথাই বলতে হয়, সবকালে বলা যায় না। বিজেপি যখন ক্ষমতায় আসলো বাংলাদেশে কারা মিষ্টি খেয়েছিল? আওয়ামী লীগ নাকি আওয়ামী বিরোধীরা? তখন কিন্তু আওয়ামী বিরোধীরা তখন মিষ্টির উৎসব করেছিল, আমরা করি নাই। আমেরিকায় যখন ট্রাম্প ক্ষমতায় আসে, রিপাবলিকরা যখন ক্ষমতায় আসে তখন তারা মিষ্টি খায়, তখন এরা মিষ্টি খায়। তখন আসার পরে দেখলে কিছু হলো না, এখন আবার বাইডেন আসছে, বাংলাদেশের 30 জন না 20 জন বুদ্ধিজীবী স্মারক দিতেছে, কি করতেছে ওরা? স্বপ্ন দেখতেছে বাইডেন আসছে, এ হচ্ছে গণতন্ত্রের ঝান্ডা উড়ায় সবকিছু করে ফেলবে, আমরা এখন এখান থেকে একটু লাড়াচাড়া দিই। ওকে, আপনি সবকিছু জানেন। আমরা আসলে আমি ব্যক্তিগত ভাবে কোন দেশের ভারতের দালালি করার কিছু নাই, কারণ বাংলাদেশে এমন একটা জায়গায় এখন অবস্থান করছে যেখানে বিশ্বের অনেক মানুষ অবাক হয়ে যাচ্ছে। আউট পসিবল। আপনি বাংলাদেশে আমি কি একটা প্রশ্ন করতে পারি টিটু? আমি কি প্রশ্ন করতে পারি আপনাদের আলোচকদেরকে? মানে আমি সাধারণত রাজনীতিবিদদের পাই না এখানে, সম্ভবত একজন ইউনিভার্সিটির টিচার। আমি আপনাদের কাউকেই চিনি না এবং আমি বাংলাদেশের রাজনীতিবিদদের কাউকে চিনি না। আমি সেই কোনো পজিশনেও থাকি না যে আমি আপনাদেরকে প্রশ্ন করতে পারবো। আমি একটু আজকে যেহেতু টিটু একটা মোমেন্ট, আজকে যেহেতু আমার সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে, দেন আমাকে। আচ্ছা, মাইনুল ইসলাম উনি হচ্ছেন উনি মানে ওনার যে মানে পুরো জীবনটাই আমার যতদূর জানা যে উনি আসলে রাজনীতি করেই কাটিয়েছেন এবং উনি এখন ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আছেন। আর ওয়াকি আব্দুল্লাহ উনি অত্যন্ত রাজনৈতিক সচেতন একজন ব্যক্তি এবং উনি পরিবর্তনের পক্ষে কথা বলেন এবং উনি এক ধরনের অনেক বড় ধরনের মানে পরিবর্তন চান। ওনাকে আপনি একজন শিক্ষক হিসেবে ট্রিট করতে পারেন, পাশাপাশি একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবেও। রিক্তা মাইনুল সাহেবকে জিজ্ঞাসা করতে পারেন, কারণ মাইনুল সাহেব চলে যাবে, তো আপনি মাইনুল সাহেব। হ্যাঁ, একটু মাইনুল ভাই চলে যাবেন, মাইনুল ভাইকে আমরা একটু আর্লি ছাড়ার চেষ্টা করছি। আচ্ছা, আপনার কাছে মাইনুল ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমি আওয়ামী লীগের বিরোধী কোনো প্রশ্ন করছি না, কিন্তু আপনি একদম বাই হার্ট অনেস্টলি আমি খুব হতাশ হই। হ্যাঁ, অনেস্ট উত্তর না পেলে আমি হতাশ হব। আপনি বলেন তো আপনি যে ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়নের কথা বললেন, সেখানে আজকে যে প্রেমের কথা আমরা বলছি, এক দেশের প্রতি প্রেম আরেক দেশের প্রতি বিদ্বেষ, এই যে প্রজন্ম গড়ে উঠছে, এই শিক্ষাটা তারা কোথা থেকে পাচ্ছে? বাংলাদেশে কি শিক্ষায় বাংলাদেশের তরুণ প্রজন্ম কি কোনো উন্নতি হচ্ছে কিনা, শিক্ষার কোনো গুণগত উন্নয়ন হচ্ছে কিনা? কোশ্চেন বুঝতে পারছেন? আপনাকে বলি, আপনি যে কথাটা বলছেন এই কথাগুলি আমারও মনের কথা, যে জাতি হিসাবে আমরা আজকে অনেক দেশ হিসাবে দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু জাতি হিসাবে আমরা কিন্তু সেই গুণ টানার যে নৌকা আছে না, সেই জায়গায় আছি। এর কারণ হচ্ছে আমি আজকেও একজনের এক হুজুরের ওয়াজ মাহফিলের বক্তব্য শেয়ার করছে, আমি দেখলাম। সেখানে সে বলতেছে যে ভারত থেকে ভ্যাকসিন আসে, ভ্যাকসিন নেবেন না, এই ভ্যাকসিন নিলে আপনারা মারা যাবেন বা এরকম, আপনারা লেবুর রস খান, কালিজিরা খান, এগুলি খান। এই হুজুরের বক্তব্য। এবং ওইখানে হাজার হাজার মানুষ তারা বলে হ্যাঁ ঠিক ঠিক ঠিক, যেটা বাংলাদেশে বলে। এই যে ঠিক 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 এইরকম দেখেন, এইরকম এই ধর্মীয় লেবাসে এরকম মানুষগুলি বাংলাদেশের আনাচে কানাচে প্রতিদিন এইভাবে তারা বলতেছে। আপনারা জানেন থানকুচি পাতা, আদা চা, এগুলি পর্ব শেষ হয়ে গেছে। তো এখন বলছে ভারতের ভ্যাকসিন নেবেন না। আমি ফিনল্যান্ডে থাকি, মাত্র 55 লাখ মানুষ এখানে। আমি আজ পর্যন্ত জানি না যে আমি টিকা কবে পাবো, হয়তো আরো 3-4 মাস লাগবে। অথচ বাংলাদেশে আমার মঠবাড়িয়া, সুন্দরবন, ফুল ঘেঁষা, সেখানে অলরেডি আমার বন্ধু বান্ধব কিন্তু ভ্যাকসিন পাচ্ছে। এই কৃতিত্ব তো শেখ হাসিনাকে দিতে হবে। আর কিন্তু পাশাপাশি যেটা হচ্ছে, আপনি যেটা বলছেন যে হ্যাঁ আমাদের যে মানসিকতার পরিবর্তন দরকার, এই মানসিকতাটা আমি মনে করি যে আমরা অনেক পিছনে। সেটা হচ্ছে দিন দিন, আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ করি, কিন্তু আমি এটার নাম দিই মাঝে মাঝে সরিয়া লীগ। আওয়ামী লীগের ভিতরে লোকজনের যখন চিন্তা ভাবনা দেখি, তাদের লেখা দেখি, তাদের আওয়ামী লীগ একটা মূলনীতির রূপে দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে
তার অন্যতম মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা কে ধর্মহীনতা মনে করে এরকম লোক আওয়ামী লীগের ভোটাররা অনেক আছে। তো আমাদের বাংলাদেশকে শুধু দেশ হিসেবে আগে গেলে হবে না, জাতি হিসেবে আগে যেতে হবে। এবং এটার পিছনে আমি মনে করি এই যে আনাচে কানাচে লক্ষ লক্ষ হাজার হাজার মাদ্রাসা যেগুলি আছে, যেখানে সুস্থ এবং বর্তমানের আধুনিক যে শিক্ষা ব্যবস্থা সেটা সেখানে নেই, এবং সেখানে কি হচ্ছে আপনারা জানেন। তো এই শিক্ষা ব্যবস্থার আমূল একটা পরিবর্তন করা উচিত। আর সরকারকে আসলে এখানে আরো কথা বলতে হয়, 1996 সাল পর্যন্ত বঙ্গবন্ধু যে জামাত ইসলামকে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে যারা 71 বিরোধিতা করেছিল, তাদের রাজনীতি নিষিদ্ধ করেছিল, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের নামে সেই ধর্মীয় মদতদাতা রাজনৈতিক দলকে দেশে রাজনীতি করার সুযোগ দেয়। সেই থেকে বাংলাদেশে সেই 71 থেকে বা 71-এর আগ থেকে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির যে একটি ধারা আছে, সেই ধারাটা কিন্তু সবসময় পজিটিভ ছিল না, এদের নেগেটিভ একটা ভূমিকা আমরা 71 সালে দেখেছি। তো এই ধর্মের জনাব মইনুল এখানে ছোট্ট একটু আমি দুঃখিত, একটু একটা প্রশ্ন আপনার কাছে, যে দেখেন যদি 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 আপনি জিয়া রহমানকে দোষ দেন যে জামাতকে রাজনীতি করতে দিচ্ছে, তাহলে কেন 1988 সালে শেখ হাসিনা আপনার জামাতের সাথে বসলো? কেন 1993 সালে শেখ হাসিনা জামাতের সাথে একসাথে বসলো? কেন 1996-এ শেখ হাসিনা ক্ষমতায় এসে জামাতকে কেন তখন নিবন্ধন বাতিল করলো না? কেন এমনকি 2009-এ এসেও তারা জামাতের নিবন্ধন বাতিল করেনি? তাহলে আপনি জিয়া রহমানকে কেন দোষ দিচ্ছেন? কেন শেখ হাসিনা ক্ষমতায় এসেও জামাতের সাথে হাত মিলাচ্ছে বারবার? এই জামাতের যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হলো, এটা কি বিএনপি করলো নাকি আওয়ামী লীগ করলো শেষ পর্যন্ত? কবে বাতিল করেছে? কবে বাতিল করেছে বলেন? কবে বাতিল করেছে? আরে ভাই, 1993 সাল পর্যন্ত শুনেন কবে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, কবে ডেটটা বলেন, সালটা বলেন। কথা তো শেষ করতে হবে। আচ্ছা, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার যখন 1996 ক্ষমতা আসার পর শুরু হলো, তখন আমাদের মতো মানুষের দাবি ছিল কোর্ট মার্শাল করার, সাথে জড়িত ছিল আর্মি পার্সন। কিন্তু বঙ্গবন্ধু করা জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে না, গণতান্ত্রিক লোয়ার কোর্ট থেকে সেই বিচার হয়েছিল, সেই বিচার প্রথম টার্মে কিন্তু শেষ করতে পারে নাই, শেষ টার্মে শেষ করছে। তারপরে 1975 থেকে 96 সাল পর্যন্ত যে সমস্ত বীজগুলি বুনে রেখেছেন, যে অনাচার ধর্মের যেভাবে এস্টাবলিশ ছিল সমাজে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্ত, সেটাকে তো আপনি একসাথে তো আপনি উঠিয়ে ফেলতে পারবেন না 5 বছর। ডে বাই ডে এখন কি জামাতের রাজনৈতিক নিবন্ধন আছে? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ধর্মের যে বারবারান্তটা, আপনি ইন্টারাপ্ট করে আমার কিন্তু লাইন চুজ করে দিলেন। আমি যেটা বলতে চেয়েছিলাম আপনার সাথে একমত, সেটা হচ্ছে আমাদের এই সরকারের যে অবস্থান আছে, আসলে সত্যি কথা বলতে গেলে হয়তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে জামাতকে ডিফেন্ড করতে গিয়ে, জামাতকে মোকাবেলা করতে গিয়ে হেফাজতের সাথে আমাদেরকে একটু নরম হতে হচ্ছে কিনা। যখন মমিনুল হক বলে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দিবে, তখন ফিনল্যান্ড আওয়ামী লীগ, ইউরোপের ভিতরে ফিনল্যান্ড আওয়ামী লীগ প্রথম এটা প্রতিবাদ করি, এটা আমি আয়োজন করি জুম মিটিংয়ে। তখন কিন্তু কেন্দ্রের অনেক নেতা পর্যবেক্ষণ, তারা বলে আমরা পর্যবেক্ষণে আছি। তো এই যে কেন্দ্রের নেতাদের কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় রাজনৈতিক দলগুলির সাথে কিছু জায়গায় যে আপোষ অথবা নরম ভূমিকা, এটা আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমি সহ্য করি না, আমি এটা অ্যাকসেপ্ট করি না। কিন্তু জনাব মইনুল, আপনারা 1996-এ নিজেরাই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসছেন আন্দোলন করে, সেটা পরে 2009-এ ক্ষমতায় এসে জনতার সাথে গাদ্দারি করে আপনারা তত্ত্বাবধায়ক সরকার। আমরা এই বিষয়টা নিয়ে আজকে এটা নিয়ে আমরা আরেকদিন আলাপ করতে পারি। ওয়াকি আব্দুল্লাহ, আমরা এই বিষয়টা নিয়ে আরেকদিন আলাপ করতে পারি। এটা একেবারেই একটা রাজনৈতিক হচ্ছে সমস্যা, রাজনীতি যারা রাজনীতি করে তাদের এই সমস্যা, তারা বিষয়টাকে রাজনীতির মধ্যে নিয়ে যায়। সবকিছু আওয়ামী লীগ বিএনপি জামাত। ওয়াকি আব্দুল্লাহ, আমি আপনার সাথে একদিন আমরা রাজনৈতিক আলাপ করব। ওয়াকি আব্দুল্লাহ, আমি সবসময় আমার বিরোধী মতকে সবসময় স্বাগত জানাই। আমি ভলতেয়ারের ওই কথাটা বিশ্বাস করি যে আপনার মতের সাথে একমত না হতে পারি, কিন্তু আপনার কথা বলার স্বাধীনতার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি। আমি অবশ্যই এটার সাথে একমত। কিন্তু ওয়াকি আব্দুল্লাহ এবং মাইনুল ভাই, আপনাদের দুজনকে অনুরোধ করছি, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি, এটার গুরুত্ব আমার কেন জানি মনে হয় এখানে রিক্তা ছাড়া আর আমরা কেউ বুঝতে পারি না। আমি বলতেছিলাম যে আমাদের সর্বশেষ উচিত যে বাংলাদেশ যে জায়গায় আছে, আমাদের দেশকে নিয়ে আমাদের ভাবা উচিত, এবং এটার সাথে কারো প্রেম, হ্যাঁ অবশ্যই আমি মুক্তিযুদ্ধের সন্তান। আমার বাবা পাকিস্তানি আর্মি দ্বারা অ্যারেস্ট হয়েছে, ভাগ্যের জোরে ওই সময় যারা রাজাকার কমান্ডার ছিল আমার ক্লাসমেট, আমার থানার, সে তাকে ছাড়িয়ে নিয়ে আসছে।
আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার আপন মামাতো ভাই মারা গেছে, আমার মামাতো বোনের হাজবেন্ড মারা গেছে। তো মুক্তিযুদ্ধ আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। টিটু হয়তো অনেক জানে আমি কার সন্তান, আপনারা চিনেন না যে আমাদের এলাকায় আমি কার সন্তান। আমি একজন মুক্তিযুদ্ধের সংগঠনের সংগঠক ছিলেন আমার বাবা, তার সন্তান আমি। তো কোনোদিনই আমি পাকিস্তান যে আর্মি আমার বাবাকে অ্যারেস্ট করেছিল হত্যার জন্য, 14 জনকে অ্যারেস্ট করেছে, 10 জনকে মেরে ফেলেছে, তার ভিতরে আমার বাবা 4 জন একজন যে বেঁচে এসেছিলেন। আমি তো পাকিস্তানকে কোনোদিন তো আমি ক্ষমা করতে পারবো না ব্যক্তিগতভাবে। তো যাই হোক, এখানে রাজনৈতিক প্রসঙ্গ না করি, ব্যক্তিগত কথা বলি। সেটা হচ্ছে আমরা যে অবস্থানে আছি, আমরা আমাদের দেশ নিয়েই ভাবি এবং আমাদের দেশ কিভাবে এগিয়ে যাবে সেটা নিয়ে ভাবি, এবং আমাদের দেশের যে অশিক্ষা কুশিক্ষা আছে এটাকে যাতে একটু বন্ধ করা যায়। এই শিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পৃথিবীর কোথাও, আমি তো অন্যান্য দেশে আছে কিনা জানি না, যে একটা মাদ্রাসা শিক্ষা বোর্ড আবার একটা সাধারণ শিক্ষা বোর্ড। হোয়াট ইজ দিস? শিক্ষা বোর্ড থাকবে একটা, শিক্ষা থাকবে একটা, মাদ্রাসা শিক্ষা আবার কয়েক রকম। হ্যাঁ, মাদ্রাসার ভিতরে আবার কমই আবি যাবে অনেক কিছু আছে। তাদের আবার ওই অনেক জায়গায় ভিতরে ঢোকানো যায় না, কি হয় ওইখানে জাতীয় সঙ্গীত হয় না, জাতীয় পতাকা উড়ানো হয় না, অর্থাৎ এবং দেখা গেছে যে আসল কথা বলতে দেখা গেছে যে যুদ্ধাপরাধের বিচার হলে তারা গাইবে জানাজা পড়ায়, এই আমি যাবি, কিন্তু শিক্ষা ব্যবস্থা হবে একটা, কিছু বলছি একটা। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের সবার সাথে, হ্যাঁ দুঃখিত আপনি চলে যেতে চাচ্ছেন। হ্যাঁ, আমি আপনাদের সবার সাথেই একমত, কিন্তু তবুও আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি মনে করি যে আমাদের এই হেট্রেড, আপনি এই মাঝখানের ভদ্রলোক, আমি সরি আমি আপনার নামটা বারবার ভুলে যাচ্ছি, যে আপনার হ্যাঁ মইনুল ভাই, আপনার বাবাকে, আমার বাবাও যুদ্ধ করেছেন, ঠিক আছে, কিন্তু এটা বলার মতো কিছু না। দেশের জন্য যুদ্ধ লাগছিল, সে যুদ্ধ করছে, আমি এটা বলি না কাউকে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আমার সন্তানকে শেখাবো না পাকিস্তানকে ঘৃণা করো, আমি হেট্রেডে বিশ্বাসী না, কিন্তু at the same time আমি চাই একটা প্রজন্ম গড়ে উঠুক যে যার মানসিক এবং আত্মিক উন্নতি হোক। ব্রিটেন, আপনি ইউরোপে থাকেন, ব্রাজিল সরি বেলজিয়ামে থাকেন সম্ভবত, যদি আমি ভুল না বলে থাকি, ব্রিটেন সরি ফিনল্যান্ডে থাকেন আপনি কিছুক্ষণ আগে বলছেন, আমি হয়তো ভুল শুনছি। ব্রিটেনের সাথে বলে দিই, যারা লাইভে যুক্ত হয়েছেন তারা বেশিরভাগই কিন্তু দেশের বাইরে থাকেন। আমাদের ওয়াকি আব্দুল্লাহ ভাই, উনিও দেশের বাইরে থাকেন। তারপরে যে যিনি যুক্ত হয়েছিলেন শারমিন নাহার, উনিও দেশের বাইরে থাকেন। তো দেশের বাইরেই বেশিরভাগ লোকজন থাকেন, এটা আমার আগে হয়তো বলা উচিত ছিল। প্রশ্নটা কি? হ্যাঁ, সো আমার কথা হচ্ছে যে আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমাদের জাতিগত উন্নয়ন আমাদের হচ্ছে না, আমাদের আত্মিক উন্নয়ন হচ্ছে না, আমরা বিদ্বেষী যেমন হচ্ছি আবার হিংসাত্মক হয়ে যাচ্ছি। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণটা আমাদেরকে খুঁজতে হবে। আপনারা যারা রাজনীতি, আমার কোনো প্রশ্ন নেই, আমি এই কথাটা বলেই বের হয়ে যাব, আপনারা অন্য কাউকে যুক্ত করতে পারেন। আপনারা যারা রাজনীতিবিদ, আপনাদের যাদের ভয়েস আছে, যারা সরকার পর্যন্ত যেতে পারবেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই বিষয়টা নিয়ে ভাবেন। আপনারা একটা জাতি নষ্ট হয়ে যাচ্ছে, আপনার কথার এই উত্তরটা আমি শুনেন, আপনাকে আমি দিয়ে দিই। আমি একদম ক্লিয়ারলি বলি, আমি 2014-তে আমার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান ইলেকশন করে, আমি ফিনল্যান্ড থেকে যাই মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান। তো যাওয়ার পরে আমি প্রথম একটা জনসভায় বক্তব্য দিই। যাওয়ার পরে সে আমাকে বললো, ভাইয়া আমি কি এই সাইদির বিরুদ্ধে বক্তব্যটা একটু না দেয়। কেন? এই মঠপিরোজপুরের সাইদি তো মঠবাড়িয়া, তার একটা আছে, কি বলে, বেশ জনসমর্থন আছে। আমি বললাম এটা কিভাবে সম্ভব? তখন থেকে এই পর্যন্ত আমি একটা জিনিস উপলব্ধি করতে পারছি, বাংলাদেশে যারা রাজনীতি করে সবাই একটা জিনিস বিশ্বাস করে যে ধর্মকে বাদ দিয়ে রাজনীতি করা যাবে না। এটা হচ্ছে এই যে ধর্মকে বাদ দিয়ে রাজনীতি করা যাবে না, এই বিশ্বাস যখন এই জিনিসটা যখন আমি বিশ্বাস করব, এবং আমি যখন একটা সুন্দর জায়গা পাওয়ারফুল জায়গায় থাকবো, আমি একটা পাওয়ার হোল্ড করব, তখন কিন্তু আমি সেই ধর্মের সবকিছুকে আপোষ করবো। এই ওয়াজ মাহফিলে যখন উল্টাপাল্টা বলবে, ওটাকেও আমি কিছু বলবো না। মোমিনুলরা যখন ওইটা বলবে, তখন আমি কিছু বলবো না। এটা একটা বড় সমস্যা হয়ে গেছে, রাজনীতিবিদরা বিশ্বাস করা শুরু করছে রাজনীতিকে বাদ দিয়ে কিছু হবে না। এটা একটা, এই জায়গা থেকে রাজনীতিবিদদের সরে আসতে হবে, আর বাংলাদেশের সমস্ত শিক্ষাকে একটা সিলেবাসে এনে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ওয়াকি ভাই, অনেক কথা বলছি, ধন্যবাদ। তো মেবি আমি ওই যে একটা প্রোগ্রামে যাবো, তো আমার সাথে
ঠিক আছে, ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ। জি জি, আপনি মাইনুল ভাই ভালো অসংখ্য থাকবেন। ধন্যবাদ। আপনার সাথে একদিন রাজনীতি নিয়ে কথা বলার ইচ্ছা আছে আমার। আপনার কোন দিন সময় আছে? বাংলাদেশের রাজনীতির বিষয়ে আমি খুব হতাশ, তো আমি এই জিনিসটা একটু, আমার হতাশাটা আপনাদের কাছে জনাব ওয়াকি আব্দুল্লাহ এবং রিক্তা, আপনার তারপরে হচ্ছে মাইনুল ভাই, আপনারা সবাই যদি মানে রাজি থাকেন একটা সময় করে আমরা শুধুমাত্র অতি পলিটিক্যাল বাহাস করব। আসলে আমরা যারা সচেতন মানুষ তারা আমরা পলিটিক্স কে এক ধরনের এড়িয়ে চলতে চাই। তো আমরা মাইনুল ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি ওখানে থেকেও আপনাদের সময়ের সাথে আমাদের সময়ের একটা ব্যাপক তফাৎ আছে, তারপরে সময় বের করেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি বিদায় নিতে চাচ্ছেন বোধহয়, তাহলে আপনাকে আজকে বিদায় জানাচ্ছি। একটি লাস্ট অনুরোধ থাকবে ভাইয়া, সম্ভব হলে দলের চেয়ে দেশকে ঊর্ধ্বে রাখবেন সব সময়, ইনশাআল্লাহ দলের চেয়ে দেশকে ঊর্ধ্বে রাখবেন। আপনি আমার ফেসবুক প্রোফাইলে গেলে বুঝতে পারবেন, অনেক কিছু লাইভে বলা যায় না। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু রাফি শামসের কথা শুনবো। এই ভদ্রলোক দীর্ঘ সময় না, আমি কথা শুনতেছিলাম আপনাদের, আর অ্যাকচুয়ালি আমি তখন যেন কি বলতেছিলাম, এখন এই রাজনীতির আলাপে সব ভুলে গেছি। তো রাজনীতি ঢুকলে যেটা হয় আর কি, আমি বের হয়ে যাই, আমার একটা লাইভ আছে। রাজনীতির কথা শুরু হলে যেটা হয়, রাজনীতি তো বাংলাদেশের এখন যে প্রচলিত রাজনীতি, এগুলা তো আপনার মানুষের রাজনীতি না, এগুলো হচ্ছে মানে মানুষের কাছে যাওয়ার রাজনীতি না, ক্ষমতায় যাওয়ার রাজনীতি। তো আপনি ওনাদের কাছে যতই শুনবেন কথা, আপনি উনাদের কথা বলার অনেক টাইম থাকবে, কিন্তু দেখবেন উনি বলবে ওই যে যেমন একটু আগে ছিলেন মাইনুল সাহেব, উনার মিটিং আছে উনি চলে যাবেন, মানে অন্যদের কথা শোনার দরকার হলে উনি চলে যাবেন, কিন্তু নিজের কথা বলার জন্য ওনার অনেক সময় আছে হাতে, তখন আবার বলতে থাকেন। আবার এই রাজনীতিগুলি, এদের কথা শুনলে আপনি কখনোই দেশের প্রকৃত অবস্থা, মানুষের অবস্থা জানতে পারবেন না, কারণ উনার একটা নির্দিষ্ট উনার ওই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এগুলি হচ্ছে উনাদের রাজনীতি। তো আপনার বিষয় যেটা যে পাকি প্রেম কেন, এখন আপনি কিন্তু বলছেন পাকি প্রেম, পার্টিকুলারলি আপনি পাকি প্রেম শব্দটা কিন্তু একটা টার্ম আসলে। হ্যাঁ, পাকি প্রেম একটা টার্ম, এইটা আমার এটাই ব্যাপার ছিল, বোঝা যায়, এটা কিন্তু আমরা বুঝি, কিন্তু তারপরে আমরা যে রাজনীতির কারণে দিক সেদিক যাই। যে একমাত্র রিক্তা মার্টিনেজ ছাড়া বোধহয় আর কেউ এখানে বুঝতে পারে না যে আমি পাকি প্রেম শব্দটা দিয়ে কি বুঝাইছি। হ্যাঁ, আমি কিন্তু বুঝছি। হ্যাঁ, পাকি প্রেম, কিন্তু পাকিস্তান প্রেম, যেমন যে শারমিন নাহার উনি বললে যে কেন পাকিস্তান বলেন, অথবা কেন একটা দেশকে আমরা অপছন্দ করব, ঘটনা কিন্তু এটা না। এখানে পাকি প্রেম একটা টার্ম, আমরা কেন বলি এটা আমরা বুঝি। এখন যেমন আপনি কেন জিজ্ঞেস করছেন, যে কেন একটা প্রশ্নবোধক দিছেন, তো কেন আমি যেটা বুঝি কেন, যে এটা আমি মেইন মনে করি ধর্মীয় প্রপাগান্ডা, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মৌলবাদী প্রপাগান্ডা এবং মৌলবাদের উত্থান, মৌলবাদী রাজনীতির উত্থান, মৌলবাদী বিভিন্ন বিষয়ের উত্থান, এগুলা হচ্ছে মূল কারণ। এখন দেখেন, আর তরুণ প্রজন্ম যারা তরুণ এখনকার, এরা ওই আতিফ আসলামরে পছন্দ করে, পাকিস্তানি কিছু সিঙ্গার আছে, কোক স্টুডিওর ঝলমলে প্রোগ্রাম আছে, এইসব পছন্দ করে। ওদের কাছে পাকিস্তান একটা ফ্যান্টাসির মতো, অনেক ব্যাপার আছে পাকিস্তানের। তারা কিন্তু দেখেন, তারা কিন্তু পাকিস্তান পছন্দ করে, কিন্তু ধরেন পাকিস্তানের যেসব প্রান্তিক মানুষ আছে, পাকিস্তানের যেসব সংখ্যালঘুরা আছে, 2 দিন আগেও একজন ওই যে কাদিয়ানি লোককে আপনার গুলি করে মেরে ফেলছে, কয়েকদিন পর মারে, তারপরে খ্রিস্টানদেরকে মারে, তাদের প্রতি কিন্তু তাদের প্রেম নাই। এই যে বিশাল পাকি প্রেমী গোষ্ঠী, আপনি কোনোদিন তাদেরকে শুনবেন না। তারাই যে আব্দুল্লাহ সাহেব, উনি আপনার ইমরান খানের কথা বললেন, বিরাট একটা গ্রুপ আছে, এরা আপনার যে সুন্নিয়ারা আছে, আল কাদরির ভক্তরা আছে, এরা আপনার ইয়েরে পছন্দ করে খুব, ওই আপনার ইমরান খানকে। কিন্তু এরা কিন্তু কখনো ওই যে প্রান্তিক জনগোষ্ঠী যারা, সংখ্যালঘু যারা, নির্যাতিত যারা, না খেয়ে থাকে যারা, এদের কথা কোনোদিন বলে না, এদের প্রতি তাদের কোনো প্রেম নাই। পাকি প্রেম মানে কি প্রেম, এটা তাহলে আল্লাহ জানে আর কি। এই যে শারমিন নাহার বা ওনারা যারা, পাকিস্তান একটা সুন্দর দেশ, কিন্তু পাকিস্তানে যে মানুষ থাকে, তারাও যে আমাদের দেশের মানুষের মতো নির্যাতিত মানুষ আছে, মুসলিম মানুষ আছে, তাদের প্রতি কারো প্রেম নাই। অসংখ্য ধন্যবাদ। কারণ যেটা মূল মনে করি, শেষ কথা আবার বলি শুরুটা, যে ধর্মীয় এবং মৌলবাদী যে প্রপাগান্ডা এবং মৌলবাদী এবং ধর্মীয় এইসব ধর্মান্ধতার উত্থান আমাদের দেশে, এই পাকি প্রেমের মূল কারণ, আমি এটা মনে করি।
অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রাফি শামস। আমি মোহাম্মদ রফি বলি কারণ আমার খুব প্রিয় শিল্পী একজন। জি জি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আমি লাইভ এত দীর্ঘ সময় করি না। আমরা সবার কথা শুনে পাখি প্রেম তরুণ প্রজন্মের কেন সেই বিষয়ে আমি নিজের ব্যক্তিগতভাবে 2 মিনিট বক্তব্য দিয়ে আমি খুব দ্রুত লাইভটিকে শেষ করে দিব। আপনারা এখান থেকে কে আগে বিদায় নিতে চান? আমি তাকে আগে বিদায় দিতে চাই। রিক্তা। আমি যেতে চাচ্ছি। আমি শুধু 1 মিনিট বলে তারপরে চলে যাচ্ছি। আমি কিছুক্ষণ আগে যে রাফি ভাই না এর আগে যিনি কথা বললেন তার সাথে আমি একটু দ্বিমত করতে চাই। উনি বলছেন যে ইন্ডিয়া আমাদেরকে হেল্প করেছেন, সেটা হচ্ছে তার স্বার্থে। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি এক জাতিকে হেল্প করে কোনো না কোনো স্বার্থে। কিন্তু আমাদের কি কৃতজ্ঞতা বোধটা থাকবে না? আমাদের কি সেই কৃতজ্ঞতা বোধটা কি আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে কি আমরা শেখাবো না? সেই জায়গায় যদি আমরা বলি তোমাদের কৃতজ্ঞতা বোধের দরকার নাই কারণ তারা স্বার্থেই আমাদেরকে হেল্প করছে, তারাও একটা ভিন্ন মেসেজ পাবে। আমাদের ভাষার পরিবর্তন দরকার আমার কাছে মনে হয়। আপনি আমার চেয়ে অনেক বেশি সিনিয়র, আপনি একজন প্রফেসর বা টিচার বা আপনি একজন শিক্ষক। তো সেখান থেকে আপনার কাছ থেকে আমি আরো ভালো কিছু মানে অন্যরকম ভাষা আশা করি, যে এই যে স্বার্থর কথাটা ব্যবহার না করে অন্যভাবে পলিটিক্যাল ডাইমেনশনটাকে বর্ণনা করা যায় কিনা এটা আমাদের ভেবে দেখার সময় এসে গেছে। কি ব্যবহার করলে ভালো হতো আপনি বলেন রিকিতা, কি শব্দ ব্যবহার করলে ভালো হতো? মানে এই যে স্বার্থর কথা, যেমন সব জায়গায় আমি ছোটবেলা থেকে শুনে আসছি আমার পরিবার যদি আওয়ামী লীগ করে, কিন্তু আমাদের পরিবারে বিএনপি যারা তারাও বলতেন যে যদি স্বার্থ না থাকতো, যদি আমরা স্বার্থটাকে তুলে ধরি তাহলে মনে হয় যে ইন্ডিয়া শুধু স্বার্থের জন্যই করেছে। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা ইতিহাসই তো স্বার্থের জন্য করে, তাই না? কোনো না কোনো স্বার্থের কারণেই কেউ না কেন কাউকে না কাউকে হেল্প করতে হয়। আপনি সেটা যে কোনো স্বার্থই বলেন, যেমন ধরেন ব্রিটেন বললে ভালো হতো সেটা বলেন, তাহলে কি বললে ভালো? আমার কাছে মনে হয় শুধুমাত্র স্বার্থটাকেই ফোকাস না করে পুরা বর্ণনাটা দেওয়া দরকার, যে আমরা কেন শুধু স্বার্থে বলবো, কেন আমরা বলবো না যে আমরা কেন ইতিহাসটাকে তুলে ধরবো না, যে এটা যদি না করতো তাহলে আমাদের কি অবস্থা হতো। তাই শুধুমাত্র কি ইন্ডিয়া স্বার্থের জন্যই করেছে এটাই কি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকবে? এই কথা যদি আমরা বলি তাহলে তো বিদ্বেষটাই কিন্তু আমাদের ভিতরে দেখা যাচ্ছে। আমরা কিন্তু মানে ভালো কিছু পাচ্ছি না, কারণ আমরা যে রোহিঙ্গাদের জায়গা দিয়েছি, আমরা কি স্বার্থের জন্য দিয়েছি? রোহিঙ্গাদের জায়গা দিচ্ছেন অবশ্যই। এখানে তো যদি আপনি যদি স্বার্থের কথা দেখেন তাহলে আমি এখানে একটু কথা বলতে ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি। রিকিতা চলে যাবে তো, রিকির কথা শেষ করে নিক, লেডিস ফার্স্ট। না, আমার মনে হয় যে রিকিতা এই কথাটার জবাব না নিয়ে উনি চলে যাবেন না, এই ব্যাপারে ওনাকে আমি জানি ব্যক্তিগতভাবে। আচ্ছা। দেখুন, যদি আপনি এই জায়গাটায় যান যে আসলে কেন আমরা মানে ইয়েকে আশ্রয় দিয়েছি রোহিঙ্গাদেরকে, আপনার কাছে সবিনয় আমার একটা প্রশ্ন ওয়াকি আব্দুল্লাহ, আপনার কি মনে হয় এই রোহিঙ্গা যারা এসছে এই 1 মিলিয়ন and more than 1 মিলিয়ন অফ কোর্স 12 লাখ, আমি আমার জানা মতে এই 12 লাখ লোক যদি সবাই বৌদ্ধ হতো কিন্তু সবাই হিন্দু হতো, তাহলে কি আমাদের বাংলাদেশ আসলে কি তাদের আশ্রয় দিত কিনা? এই প্রশ্নটা সবিনয় আমি আপনার কাছে, রিক্তার কাছে এবং রাফি তিনজনের কাছে আমার এই প্রশ্ন। অবশ্যই দিত। আমার উত্তর এটা, রিকিতার উত্তরটা শুনে নেই। জি, আমার নাম রিক্তা। না, দিত না কারণ হচ্ছে তখন বাংলাদেশের সাধারণ মুসলিমদের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টের কারণে তারা বলতো এদেরকে ইয়া দেওয়ার দরকার নাই। যেমন ধরেন ইউরোপের রিফিউজি ক্রাইসিস যদি আপনি দেখেন, সেখানে একজন সিরিয়ান মেয়ের আবেদনের আগ পর্যন্ত জার্মান অ্যাঞ্জেলা মার্কেল যে উনি কিন্তু খুব রিজিড ছিলেন যে উনি এভাবে বর্ডার ওপেন করে দিতে পারেন না। কিন্তু যখনই ওই মেয়ে তাকে বলল যে আপনি যদি আমাদেরকে আশ্রয় না দেন তাহলে আমরা কোথায় যাব, এই যে দৃশ্য, এই দৃশ্যটা ড্রামাটিক দৃশ্য ছিল এবং যার ফলে কিন্তু তার পরের দিনই সে কিন্তু জার্মানির বর্ডারটা খুলে দিল। কারণ কি, ওই মেয়ের যে বক্তব্য, এই বক্তব্যের কারণে জার্মান সাধারণ নাগরিকদের মধ্যে যে দেশপ্রেম দেখা গিয়েছিল, মানবতা প্রেম দেখা গিয়েছিল, তারা বাধ্য করছে অ্যাঞ্জেলা মার্কেলকে তার বর্ডারকে খুলে দেওয়ার জন্য। এবং তার পরবর্তী অবস্থা আমরা জানি যে আজকের অবস্থা কি। বাংলাদেশের মুসলিমরা যেভাবে মুসলিমদের প্রতি যে দরদটা, আজকে যদি কোনো কারণে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ লাগে তাহলে কিন্তু বাঙালি মুসলিমরা বা বাঙালিরা কিন্তু ভারতকে আশ্রয় দিবে না। ভারতের মানুষ যদি বাংলাদেশের সীমান্তবর্তীতে চলে আসে তারা কিন্তু আশ্রয় দিবে না। কেন দিবে না? কারণ they don't feel brotherhood, ঠিক আছে? এই যে ভ্রাতৃত্ববোধটা, এই ভ্রাতৃত্ববোধটা তাদের মধ্যে নাই, যেটা রোহিঙ্গাদের বেলায় দেখা গেছে বাঙালিদের মধ্যে। ভালো কি মন্দ, খারাপ কি না, এটার কনসিকুয়েন্সেস কি হবে ইন ফিউচারে আমি জানি না,
যদিও আমি জানি, কিন্তু আপনি বলছেন যে এই সিদ্ধান্ত তো শেখ হাসিনা নিয়েছে, আপনি বলছেন যে শেখ হাসিনা তো শুধু ইমোশনকে, জনগণের ইমোশনকে বাদ দিয়ে একা একা সিদ্ধান্ত নেননি, তার এখানে একটা পলিটিক্স কাজ করেছে ডেফিনেটলি। সো এটা তো আমাদেরকে অস্বীকার করার কোনো উপায় নেই। সেটা আপনার ভাষ্যে যে শেখ হাসিনা যদি ওরা বৈধ হতো রোহিঙ্গারা, তাহলে শেখ হাসিনা এই সিদ্ধান্ত নিত না। শেখ হাসিনা ওদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারতো, গুলি দিয়ে পুড়িয়ে মারতো, গুলি খাওয়াতো, গুলি দিয়ে পুড়িয়ে মারতো, আগুন দিয়ে পুড়িয়ে মারতো। সেটা না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কিন্তু ওয়াকি আব্দুল্লাহ, আপনি যেভাবে সরলীকরণ করছেন ব্যাপারটা কিন্তু এত সরল নয়। কারণ কি, ওই ক্যাম্পে কিন্তু আমি গিয়েছি, ওই ক্যাম্পে গিয়েছি। এর আগে যে ক্যাম্পটা ছিল, যখন হচ্ছে গিয়ে আমাদের দেশে রোহিঙ্গা প্রবলেম তো আসলে আজকের না, আপনি নিশ্চয়ই জানেন যে 72 সালে প্রথম রোহিঙ্গা আমাদের দেশে এসেছে। তো এরপরে ওইখানের যে ক্যাম্পগুলো আছে, বিভিন্ন মরিচা, হোয়াইট ক্যাম্প, এই সমস্ত বিভিন্ন ক্যাম্পে আমি ঘুরেছি এবং তাদের জীবনাচার আমি লিখেছি। তো আপনি যেভাবে বলছেন যে না আসতে দিলে, এখন শেখ হাসিনা, দেখেন শেখ হাসিনা এই দেশের সাধারণ মানুষের কাছ থেকে, আপনি জানেন কিনা জানি না, যে মসজিদ থেকে দিনের পর দিন মিছিল বেরিয়েছে। কেন শেখ হাসিনা আসতে দিচ্ছে না? শেখ হাসিনার গদিতে আগুন লাগানোর একটা বিষয় হয়েছে। শুধু শেখ হাসিনা যে নিজে তাদের কাছ থেকে ভোটের সুবিধা নেবে এটার জন্যই না, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠী, এমনকি আমি পর্যন্ত এরকম স্ট্যাটাস দিয়েছিলাম যে মানুষের মানে এমন এমন ভিডিও আমাদের চোখের সামনে এসছে যেটা আমরা সহ্য করতে পারি না। কোন একটা মানুষ হিসেবে আমি যদি এই রোহিঙ্গা আশ্রয় দেওয়ার পক্ষে যদি আমাকে একটা কথা বলতে বলেন, তাহলে আমি বলবো যে তারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এটা আমার দেখার টাইম নেই। ওখানে মানুষ মরছে। হ্যাঁ, আমরা যারা হচ্ছে কি নিজেদেরকে সোশ্যাল ওয়ার্কার বলে দাবি করি, বা ধরেন ব্লগার, অ্যাক্টিভিস্ট বলে দাবি করি, আমরা কিন্তু এরাও কিন্তু এইটা ইয়া করেছি। কিন্তু কার্যত যেটা হয়েছে, এটা আমি গ্যারান্টি ওয়ারেন্টি সব দিয়ে বলতে পারি, চূড়ান্ত ভাবে যদি এরা মুসলমান না হতো, এরা হিন্দু না, মানে যদি হিন্দু হতো কিংবা বৌদ্ধ হতো কিংবা অন্য কোনো জনগোষ্ঠী হতো, বাংলাদেশ কখনোই এদেরকে আশ্রয় দিত না, কোনোভাবেই দিত না। এবং একটা কথা কিন্তু উঠেছিল যে দরকার পড়ে বাংলাদেশ থেকে সমস্ত হিন্দু বৌদ্ধদের বের করে দেওয়া হোক, তারপরে তাদেরকে এরকম কথা ওঠে না, এরকম কথা মিছিল হয়েছে, এরকম মিছিল হয়েছে। এই সেন্টিমেন্টটা তো আমাদেরকে গণায় ধরতে হবে, নিতে হবে। আমার মনে হয় না যে আমাদের জাতি এতটা নিচু যে বৈধ হলে আমরা সবাই একসাথে আওয়াজ তুলতাম যে না, বৈধ হোক আর যাই হোক, মানুষকে পুড়িয়ে মারছে ওখানে, অবশ্যই তাদেরকে জায়গা দিতে হবে। রিকিতা, সরি, বলেন। হ্যাঁ, দ্বিমত থাকতেই পারে, বলেন। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এটা আমার নিজের বক্তব্য, আমি এটা বলেই চলে যাব, আমার আর কোনো প্রশ্ন নেই কারো কাছে। আমার কাছে মনে হয় যে জাতিসত্তা নির্মাণ ঐতিহাসিক সত্য দিয়ে করতে হয়। ঐতিহাসিক সত্যটা কি? সেই সত্যটা ইতিহাস জানানো, সঠিক ইতিহাসটা জানানো, সেন্টিমেন্ট না, সঠিক ইতিহাস। সঠিক ইতিহাসটা কি? হ্যাঁ, পৃথিবীতে একটা সময় ছিল এক দেশ আরেক দেশকে দখল করে নিছে, যুদ্ধ করছে, আন্দোলন করছে, জাতীয়তাবাদের নামে, ধর্মের নামে মানুষ খুনাখুনি করছে, কিন্তু উই হ্যাভ টু মুভ অন। সেই মুভ অনটা কি? আমাদেরকে শিক্ষিত হতে হবে, জাতিগতভাবে উন্নত হতে হবে, আত্মিকভাবে উন্নয়ন দরকার আমাদের। সেই জায়গা থেকে আমরা একদম সুপার ডুপার ফ্লপ করছি। এই ফ্লপের পিছনে কারণ কি? রাজনীতিবিদরা, বড় বড় শিক্ষাবিদরা, যে সমস্ত শিক্ষাবিদরা সারা জীবন শুধু রাজনীতির ফল্ট গুলোকে দেখিয়েছেন, তারা কখনো সমাধানের পথ দেখাননি। তারা দেখাননি যে আমরা যে ঘৃণাটা চাষ করছি, আমাদের সন্তানদেরকে যে ঘৃণা শেখাচ্ছি, তারা পরবর্তীতে এই ঘৃণাটা তাদের প্রজন্মকে শেখাবে। এভাবেই কিন্তু আমরা একটা ভিশিয়াস সাইকেল কিন্তু তৈরি করেছি। আমার কাছে, আমার ব্যক্তিগত মত, আমি আপনাদের সন্তানের মতো বয়সের সমান, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে আমরা ভুল করছি। আমরা এই শিক্ষা থেকে বের হয়ে এসে আমাদেরকে দেখতে হবে যে পরবর্তী যে পৃথিবী আসছে, উইথিন 5 বছর 10 বছর পরে যে পৃথিবী আসছে, সেই পৃথিবী পাকিস্তান এবং ইন্ডিয়া কেন্দ্রিক হবে না। গ্লোবাল ভিলেজে বাস করে আমরা এক দেশকে ঘৃণা করব, আরেক দেশকে গ্রহণ করব, বুকে ধারণ করব, এভাবে পলিটিক্যাল ডাইমেনশন আর কাজ করবে না। এই কারণে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সুশিক্ষা, এই সুশিক্ষাকে নিশ্চিত করতে হবে। কে জামাত ইসলামকে বৈধতা দিছে, কে শেখ হাসিনার আমলে মাদ্রাসার উপর মাদ্রাসা তৈরি হয়েছে, কে আপনার ধর্মীয়করণ করছে, কে ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে, উই হ্যাভ সিন ইট অল। আমরা মূর্খ না, আমরা দেখি, আমরা জানি। আপনারা আমার চেয়ে, এখানে সবাই আমার চেয়ে ভালো জানেন। কারণ কি? কারণ আপনারা আমার চেয়ে বয়সে আপনারা অনেক বেশি বড়। কিন্তু তবু আমি মনে করি যে আমাদের ফিউচারের যে পৃথিবী আসবে, এই পৃথিবীর জন্য আমরা তৈরি না। আমরা হয়তো পদ্মা সেতু বানিয়ে ফেলছি, কিন্তু এই বানানোর জন্য যে ইনফ্রাস্ট্রাকচারাল যে কৌশল, এটা কিন্তু আমাদেরকে হায়ার করতে হয়েছে। আমরা প্রযুক্তি হায়ার করছি, আমাদের নিজস্ব কিন্তু কোনো তৈরি নাই। ঠিক আছে? আমরা যে গর্ব করছি, আমরা যে জিনিসগুলো নিয়ে গর্ব করছি, এগুলো কিন্তু আমরা বানাচ্ছি না।
উই আর এক্সপোর্টিং ফ্রম আদার্স। সো যেখানে আমরা এক্সপোর্ট করছি কিন্তু আমরা বলছি যে আমরা ইনফ্রাস্ট্রাকচারালি অনেক উন্নত হয়ে গেছি, পৃথিবীর বিভিন্ন দেশ ইনফ্রাস্ট্রাকচারালি উন্নত হয়ে গেছে, কিন্তু আত্মিকভাবে যে দেশগুলো উন্নত হয়নি তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। দে আর মুভিং ফরওয়ার্ড। কারণ কি, আপনি দেখেন মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকান, তারা ভাবছে যে দে আর রং, তারা রং ছিল, তারা এক্সপোর্ট করছে, তারা ভাবছে তাদের তেল কোনোদিন ফুরাবে না, যার ফলে তারা বিভিন্ন দেশ থেকে ইঞ্জিনিয়ার হায়ার করছে, আপনার প্রকৌশলীদের হায়ার, বিভিন্ন মানে সায়েন্টিস্ট হায়ার করছে, সবকিছু করছে, ভাবছে যে টাকা দিয়ে সবকিছু করা যায়। নিজের দেশে জনগণের উন্নয়ন, আত্মিক উন্নয়ন কিন্তু তারা করেনি। এই না করার পিছনে আজকে কিন্তু তারা মাসুল দিচ্ছে। আজকে যে আমরা বড়দের কথা বলি, পশ্চিমাদের কথা বলি, আমাদের মাথার উপর বসে বসে তারা কাঁঠাল খাচ্ছে। এই কাঁঠাল খাওয়ার পিছনের কারণ কি? বিকজ দে ক্যান, ঠিক আছে, তারা খেতে পারে, এই কারণে কিন্তু তারা করে। তো আমাদেরকে এই যে যে দোষের, হ্যাঁ আমি শেষ করি তারপরে আপনি অবশ্যই বলবেন। আমার মনে হয় যে আমাদেরকে এই দোষ দেয়া দেই, আওয়ামী লীগ কি করছে, বিএনপি কি করছে, জামাত কি করছে, ধর্মীয় রাজনীতি, হ্যানতেন, এগুলো আমরা সব দেখি, কিন্তু এন্ড অফ দ্য ডেতে গিয়ে আমরা যেটা করছি, আমরা একটা প্রজন্ম, নষ্ট প্রজন্ম তৈরি করছি। এই প্রজন্মটাকে আমাদের এই দোষাদোষী করে আমরা কিছু করতে পারবো না। পাকিস্তান প্রেমও তাদেরকে ভোলাতে পারবো না, ইন্ডিয়ার ভারত বিদ্বেষও আমরা তাদেরকে, ভারত বিদ্বেষ থেকে বের করে আমরা ভালোবাসার পৃথিবীও গড়তে পারবো না। তা আমাদেরকে এই পথটা থেকে বের হয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় যে যেই পথটা গিয়ে, মানে যেই পথ আমাদেরকে আলোর পথে নিবে, যেই পথটা আমাদেরকে আশা দিবে, যেই পথে আমরা এমন একটা প্রজন্ম পাবো, আমার সন্তান যখন আমি বাংলাদেশে জন্ম দিব, আমি যেন এমন একটা দেশে জন্ম দেই সে একটা সেফ কান্ট্রি পাচ্ছে। এটা আমি পাচ্ছি না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই পথটা পরিত্যাগ করেন। কিন্তু রিক্তা খেয়াল করবেন যেটা আপনাকে বলছি, এই যে এতগুলো কথা বললেন না আপনি, কিন্তু আপনাকে যদি বলি আসেন রাজনীতিতে আসেন, হ্যাঁ, তখন দেখবেন আপনার 100 অসুবিধা বের হবে। আপনাদের মতো ভালো মানুষরা যেদিন রাজনীতিতে আসবে সেদিন এই পরিবর্তনগুলো আসবে। হ্যাঁ, এই বদমাইশরা মাস্তানা রাজনীতি করছে দেখে আজকে এই দেশের অবস্থা। আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনাকে রাজনীতিতে আসতে বলা হয়, দেখবেন আপনি 100টা সমস্যা বের করবেন। আর দুটো কথা শুনে যান যাওয়ার আগে, সেটা হচ্ছে যে আপনি বললেন যে ঐতিহাসিক সত্যের উপর ভিত্তি করে আমাদের ভবিষ্যতে রাজনীতি তৈরি করা উচিত। 1 নম্বর পয়েন্ট, ঐতিহাসিক সত্য কি জানেন? যে 1976 সালে আমাদের যে ফারাক্কা বাঁধ তৈরি হয়, 1971-এর আগে আমাদের নদীর উপর কোনো বাঁধ ছিল না। এখন আমাদের 52টা নদী যে ভারতের সাথে, তার ভিতরে আপনার 48টা নদীর উপর ভারত বাঁধ দিয়েছে। এই বাঁধ দিয়ে ভারত আমাদেরকে ভাতে মারে, পানিতে মারে। এটা হচ্ছে সত্য, ঐতিহাসিক সত্য, বুঝতে পারছেন? 2 নম্বর হচ্ছে, যখন আমাদের দেশে সারা রাত ধরে ভোট চুরি করে, হ্যাঁ, ভোট হয় 2018 সালে, 2014 সালে, তখন সকালবেলা উঠে, পরের দিন সকালবেলা উঠে এই অবৈধ ভোটকে, এই ভোট ডাকাতি, সারা দেশ জুড়ে যে ভোট চুরি করা হয়, সারা দেশের নৈতিক চরিত্র ছিনায় নেওয়া হয়, সারা দেশের সম্ভ্রম চুরি করা হয়, তখন এই সম্ভ্রম চুরি করাকে, এই ভোট চুরি করাকে বৈধতা দেয় কে? ভারত। পরের দিন সকালে উঠে, বুঝতে পারছেন? কৃতজ্ঞ আমরা অবশ্যই থাকবো, অবশ্যই থাকবো। কিন্তু যে বন্ধু আপনাকে একটা উপকার করে আপনাকে দিয়ে 10টা অপকার করায় এবং আপনার অপকর্মের সমস্ত অপকর্মকে জায়েজ করে, সেই বন্ধুকে কখনো আপনি মানে বন্ধু হিসেবে মানে বলতে পারেন না। তাকে আপনাকে বলতে হবে যে সে স্বার্থের জন্যই এসেছিল, বুঝতে পারছেন? এবং শুধু তাই না, লাস্ট সেটা হচ্ছে যে আমাদের দেশ চালায় হচ্ছে ভারতের RAW, রিসার্চ অ্যানালিসিস উইং, এবং তারা আমাদের সমস্ত দেশের সমস্ত জায়গার যে সমস্ত টপ ম্যান গুলো আছে, পরিচালক গুলো আছে, তাদের ফিট লিস্ট তৈরি করে এবং তাদের নিয়োগ দেয়, বুঝতে পারছেন? এবং যে কারণে আজকে আমাদের দেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে দেখবেন এত দুর্নীতি, কারণ ভারতের সবচেয়ে দুর্নীতিবাজ মানুষগুলোকে এই ফিট লিস্ট তৈরি করে রাখ দেয়। এটা আমি বলছি না, এটা আমাদের সেনা প্রধান বলেছে, এবং এটা আমাদের যে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয় SSF, সেটার যে প্রধান জেনারেল সোহরাওয়ার্দী, তিনি বলেছেন। ধন্যবাদ রিকিতা। মানে আমি তো রাজনীতি বুঝি না, রাজনীতির ওই পর্যায়ে আমি যেতেও চাইনি, তারপরে আমি ওয়াকি আব্দুল্লাহ লাস্ট কথার সাথে দ্বিমত পোষণ করে চলে যাচ্ছি। আমি যেহেতু রাজনীতি একদমই বুঝি না, রাজনীতি নিয়ে আমার কথা বলার কোনো রকমই ইচ্ছা নাই, কিন্তু ন্যূনতম যদি আমার বোধ থেকে থাকে এবং ন্যূনতম যদি আমি ইন্টারন্যাশনাল পলিটিক্স এর ব্যাপারে যদি ন্যূনতম ধারণা থেকে থাকে, তাহলে আমি বলবো যে আপনার শেষের বক্তব্যের সাথে আমি অ্যাবসলিউটলি 100% দ্বিমত পোষণ করে আজকের লাইভ থেকে ভারতের বাংলাদেশের টপ কি বললেন, বাংলাদেশের আমাদের ফিটনেস তৈরি করে টপ পজিশনে সেনাবাহিনী প্রধান বলেছে এবং আমাদের SSF প্রধান বলেছে। হ্যাঁ, সেনাবাহিনীর প্রধান বলুক, SSS এর প্রধান বলুক, যারাই বলুক না কেন, যার ভিতরে ন্যূনতম এখানে ওয়াকি আব্দুল্লাহ আপনার কাছে নিনা আহমেদ একটা প্রশ্ন করেছেন, যদি আপনি এইটা একটু যদি স্পেসিফিক রিক্তা কথা শেষ করে নিক, যেহেতু হ্যাঁ, আমি চলে যাব, আমার কোনো প্রশ্ন নাই, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করে তারপরে চলে যাচ্ছি।
আমার এতটুকু দ্বিমত করার অধিকার আছে আপনার। জি, ওয়াকি আব্দুল্লাহ, ধন্যবাদ। রিক্তা, আপনি সময় দিয়েছেন, আমি ভাবতে পারিনি যে আপনি সময় দিতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও লাইভটি শেষ করে আপনি আমাকে বোঝেন না, আমি একদমই রাজনীতি বুঝি না, আপনাদের মতো রাজনীতি তো একদমই বুঝি না, সো এই কারণে আচ্ছা, ওয়াকি আব্দুল্লাহ, এই রিক্তা কিন্তু হচ্ছে কি অনেক ভালো একজন অনুবাদক এবং সে একজন ভালো প্রকাশক। রিক্তার সাথে আরেকটু বসতে চাই আমি। হ্যাঁ, এই আবদার রাখলাম আপনার কাছে রিক্তা, আপনাকে আমার ভালো লেগেছে, ধন্যবাদ। আপনার কাছে আমার একটা অনুরোধ, না আমরা কিছু বই অনুবাদ করছি, বাংলাদেশের আজকে যে অবনতির কথা আমরা বলছি, যে তরুণ প্রজন্মের কথা বলছি, সেই লক্ষ্যে আমাদের একটা ক্লাব আছে, নট ফর সেল ক্লাব। আমি এখানে সেলই করে গেলাম। আপনি যদি আমাদের ওই ক্লাবের একজন মেম্বারই হন অথবা সেখানে যদি পেজ লাইকার হন, সেখান থেকে আমার অনুবাদকৃত কিছু বই আছে, আমাদের অনুবাদকৃত কিছু বই আছে, বিখ্যাত কিছু বই, নোয়া হারারি হোমোসেপিয়ান্স করেছি। সেটা করার পরে আমার কাছে আরো মনে হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতিবিদদের এই বইটা পড়া উচিত। আমি বিশেষ করে আপনাকে বলবো সেই বইটা পড়া উচিত। আপনার যদি পড়া না থাকে তাহলে আপনি অবশ্যই নোয়া হারারির হোমোডিউস এই বইটা পড়বেন। এটা বাংলা বের হচ্ছে, 2 থেকে 3 মাসের মধ্যে এটা বের হবে। আপনাকে আমন্ত্রণ জানালাম আমাদের ক্লাবে আসার জন্য, ওখান থেকে একটা বই অর্জন করার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্য। হ্যাঁ, রিক্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রিক্তাকে বিদায় নিবেন রিক্তা আমাদের কাছ থেকে। আমি আসলে 1 ঘন্টা লাইভ হচ্ছে কি, আমার লাইভটা 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি অবশ্যই এখন বিদায় নিব। যদি আপনি 2 ঘন্টা করে, এই যে আরেকজন ভদ্রলোক আছে, ওনার একটু মতামত নেওয়া যেত। হ্যাঁ, রাফি শামস, আপনি যদি কিছু বলতে চান, আমি আর 5 মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যে অবশ্যই আমি শেষ, মানে 59 মিনিটের মাথায় 59 মিনিট। ধন্যবাদ, আমি আর কিছু বলবো না, আপনি কনক্লুশন। রাফি শামসের কাছে আমার একটা প্রশ্ন আছে, যদি খুব সংক্ষেপে একটু বলতেন যে পাকি প্রেম বলতে আপনি কি বুঝেন? পাকি প্রেম বলতে আমি যেটা বুঝি যে এক ধরনের, উদাহরণ দিয়ে যদি বলতেন একটু, সবাই বুঝতে পারবে। এই যে যেমন আপনি উদাহরণটা আপনি দিয়ে দিচ্ছেন, যেমন এই যে ইমরান খান প্রেম। হ্যাঁ, আপনার পাকিস্তানের যেই আপনার সংখ্যালঘু নির্যাতন হয় তাদের প্রতি কোনো প্রেম না, পাকিস্তানের যেই প্রান্তিক জনগোষ্ঠী না খেয়ে থাকে তাদের প্রতি কোনো প্রেম না, কিন্তু ইমরান খানকে খুব ভালো লাগে, এই যে এইরকম একটা ব্যাপার। তো যদি নিউজিল্যান্ডের জেসিন্ডাকে ভালো লাগে বা জো বাইডেনকে ভালো লাগে, তাহলে কি ওটাও পাকি প্রেম হয়ে যাবে তাহলে? না, ওরা তো না, ওইটা অনেক পার্থক্য আছে। আচ্ছা, আমার মনে হয় কি, আমি বুঝতে হবে এটা, আপনি বুঝেন। আমি একটু রাফি শামসকে আমি সহায়তা করি, রাফি খানকে আমি একটু সহায়তা করি। আসলে রাফি যেটা বলতে চাচ্ছেন আর আমিও যেটা বলতে চাচ্ছি, আমার মনে হয় আমার কনক্লুশনটা টানলে রাফি প্রশ্ন এবং আমার কনক্লুশনটার একই ঘটনা হবে। পাকি প্রেম বলতে আমি যেটা বুঝিয়েছি আসলে সেটা হচ্ছে, পাকি প্রেম বলতে এটা যে আমাদের পাকিস্তান শুধুমাত্র ইসলামী একটা দেশ বলে তাদের প্রতি আমাদের ওই সেন্টিমেন্ট থেকে একটা প্রেম আছে। পাকিস্তান একটি সুন্দর দেশ, অমুক তমুক, এই জায়গা থেকে নয় এটা। এবং তারা যে 71 সালে আমাদের সাথে কি করেছে, এই জায়গাটা থেকে আমি তাদেরকে ঘৃণাও করতে বলছি না, ঘৃণা আমি কেন করতে বলবো। কিন্তু কথা হচ্ছে, যখন এরকম একটি সংবাদ করা হয় যে 42তম স্প্যান বসালেন পদ্মা সেতু, আমার কাছে এরকমই একটা, যেটা প্রতিটা স্প্যানের খবর পাওয়ার একটা ব্যাপার আসলে আমি অন্তত মনে করি। সেটা যদি বিএনপিও করতো তাইলে আমি বলতাম যেটা আমি এই সংবাদটা পেতে চাই। কিন্তু দেখেন, ওইখানে হচ্ছে গিয়ে আবার ধরেন যখন পাকিস্তানের একটা সংবাদ এরকম ছাপা হইলো যে পাকিস্তানের ইন্ডিয়ার কি বলে চীনের কাছ থেকে লোন নিয়ে সৌদি আরবের ধার সুদছে, তখন হচ্ছে গিয়ে আমি একটু, যারা শ্রোতা এই মুহূর্তে 42-43 জন আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এই ভাষাটা আপনারা ক্ষমা করবেন। সেটা হচ্ছে, সাংবাদিকরা সে মন্তব্য করছে ওই সংবাদের নিচে, তোর মায়ের ভিতরে এটা ভরে দেওয়া উচিত, পাকিস্তান কি তোরে কি ওইটা মারছে, মানে এটা কেমন কথা। এরকম আমি আপনাকে অসংখ্য মন্তব্য দেখাতে পারবো। মানে যখন ধরেন এরকম যে ইন্ডিয়া মানে পাকিস্তানের এরকম, তাহলে তো খালেদা জিয়া, তো শেখ হাসিনা কি করছে, মানে আমার দেশটা যাই হোক, সেটা কেন আমি পাকিস্তানের সাথে, আমাকে পাকিস্তানকে এভাবে প্রীত করে তারপরে আমাকে ভালো দেখাতে হবে কেন? এটার যে উত্তর, যেটা সেই উত্তরটা নিয়ে হচ্ছে প্রবলেম। উত্তরটা হচ্ছে গিয়ে তারা মুসলমান, এক মুসলমান হয়ে আর এক মুসলমানের ভাই। এইটা হচ্ছে গিয়ে পাকি প্রেমের নেগেটিভ দিকটা। পাকিস্তানিরা যারা আছে তারা তো মানুষ, তারা তো অমানুষ না, তারা তো জানোয়ার না। যারা মনে করেন যাদের বয়স 30-35, তারা তো আসলে ওই ঘটনাটা হয়তো জানিই না, তাদের সাথে এটা নিয়ে কোনো সে নাই। আর যেটা আপনার শারমিন নাহার যেটা বলেন, আমি অবশ্যই ওনার সাথে একমত। মানুষ হিসেবে আমরা অবশ্যই কাউকে ঘৃণা করবো না, কিন্তু সেই প্রেমটা, সেই প্রীতিটা যখন হচ্ছে কি আপনার এরকম একটা স্পেশাল সেন্টিমেন্টের জায়গা থেকে আসে,
আপনি কি জানেন আমাকে এরকমও বলা হয়েছে যে উর্দু ভাষা এই কারণে পছন্দ করা হয় নাই, কারণ এটা আমাকে না শুধু, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে পর্যন্ত বলা হয়েছে উর্দু ভাষায় ইসলাম বেশি বর্ণনা করা হয়েছে, এই জন্য আমাদের দেশে উর্দু ভাষা একমাত্র রাষ্ট্রভাষা হওয়া উচিত। এটা খাজা নাজিমউদ্দিন পর্যন্ত এই কথা বলেছেন। তো আমাদের কথা হচ্ছে ওইখানে দেশ হিসেবে আমার কাছে আমার প্রতিবেশী সবাই সমান, কিন্তু যখন আপনার এই ধরনের একটা সেন্টিমেন্ট আসবে, যখন আপনি ওই পাকিস্তানের কি বক্তা একজন রাফি শামস ভাই, আপনার নিশ্চয়ই মনে থাকবে, ওটার নাম হচ্ছে তারেক জামিল, সেই তারেক জামিল যখন খুব অযৌক্তিক অবৈজ্ঞানিক কথা বলে, সেখানে গিয়ে যে প্রীতিটা দেখায়, ঠিক সেই একই ধরনের ঘটনা ওইখানকার যখন রাজনীতিবিদ ঘটে, মানে প্রত্যেকটা জায়গায় তাদের এই মাখামাখি প্রেমের জিনিসটা আছে। আমার আলোচনাটা ওই জায়গায়, আমার মনে হয় রাফিও এই কথাটাই বলবেন যে আজকের পাকি প্রেম বলতে আমরা শুধু এতটুকুই বোঝাইছি যে তোমার মধ্যে কেন পাকিস্তানের প্রতি কি কারণে এত, ভারতের কেন বিরোধিতা আমরা করবো না, যদি ভারত আমাদের ক্ষতি করে, ভারতের সাথে যদি আমাদের একটা মতের মিল না হয়, কিন্তু ভারতের বিরোধী করতে করতে যাই আমরা পাকি প্রেম করছি। আমরা জানছি না যে আসলে যে ইসলামটাকে বাংলাদেশের মানুষ বেশি করে মানে, সেই ইসলামের সাথে পাকিস্তান ইসলামের কোনো সম্পর্ক নাই, তারা হচ্ছে ভারতে ওরকম ইসলাম ভারতেই বেশি। হ্যাঁ, এবং আপনার ধরেন যেটা আমাদের যে ইসলাম বা আমরা যে শিয়া সুন্নি যে সমস্ত মুসলমানরা আছে, তারা শিয়াদেরকে সরাসরি কাফের বলে, সেই হিসেবে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নার সাথে শুকরের মাংস খাইতো, তাহলে তোমার প্রেমটা কোন জায়গায়? এই মৌলবাদের জায়গাটা থেকে আমরা মুক্তি চাই, এটাই হচ্ছে কি আমার আজকে বলার ছিল। বাকি আব্দুল্লাহ, আমি আপনাকে আপনার যদি বলার থাকে আমরা অন্যদিন বলবো, অলরেডি 2 ঘন্টা 7 সেকেন্ড হয়ে গেছে। খালি আমি একটা লাইন বলবো, সেটা হচ্ছে যে যদি কখনো আপনি বিশ্বাস করেন যে আপনি কোনো একটা ভুল কাজ করলে আপনাকে আগুনে ফেলা হবে, তাহলে আপনাকে আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার। এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা থেকেই এই একটা মানে সারা বিশ্বের ভিতরে একটা খিলাফত হবে, বুঝতে পারছেন? এই খিলাফত থেকে পাকি প্রেম এসছে। আমাদের দেশপ্রেমে দুর্নীতি যদি আমরা বন্ধ করতে পারতাম, তাহলে দেখবেন দেশপ্রেম চলে আসতো। আর দেশপ্রেম যখন চলে আসবে সবার ভেতরে, বুঝতে পারছেন, দুর্নীতি যখন কমবে, তখন দেখবেন দেশপ্রেম চলে আসছে, দেশপ্রেম চলে পাকি প্রেম চলে যাবে, ভারত প্রেমও চলে যাবে ইনশাআল্লাহ। জি, এটাই চাই। আমাদের স্পেশাল প্রেমটা আসলে শুধুমাত্র আমাদের এই 1,44,000 বর্গমাইলের প্রতিই থাকুক, এটাই যারা এখানে দেখছেন পুরো বিশ্ব মানবতার প্রতি থাকুক। আমরা কোনো ভূখণ্ড দিয়ে মানুষকে না মাপি, আমরা এটাও জানি যে আমাদের সকলের শরীর কাটলে রক্ত বের হয়, আমরা সবাই মানুষ। এই মানবতার জয় হোক, এটাই হচ্ছে আসলে শেষ পর্যন্ত কথা। মানে আমি এখানে যারা এই মুহূর্তে আছেন, যারা এই মুহূর্তে দেখছেন, আমি সকলের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে বলি, একেবারে আওয়ামী লীগ বিরোধী একজন মানুষকে আমি এখানে নিয়ে এসেছি, বা শেখ হাসিনা বিরোধী একজন মানুষকে এখানে নিয়ে এসেছি। তো আমি মানে ওই কথাটাই আমি ভোল্টায়ারের ওই কথাটাই শেষ পর্যন্ত বিশ্বাস করি যে আপনার মতের সাথে আমি একমত নই, কিন্তু আপনার মত প্রকাশ যাতে মানে এই স্বাধীনতা যাতে প্রতিষ্ঠিত হয়, সেজন্য আমি আমার জীবন দিয়ে দেবো। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, সকলে ভালো থাকবেন। আজকের মতো শুভ বিদায়।